আসসালামাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই লাইভ ক্লাসে। এটা হচ্ছে আমাদের অধ্যায় 4-এর 4 নম্বর লেকচার। তো এই লেকচারের যে থিওরি পার্ট সেখানে কিন্তু আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে ইমেজ সংযোজন করতে পারি, মানে ইমেজ অ্যাড করতে পারি, এটা দেখাবো। আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে একটা টেক্সটকে বা একটা ইমেজকে কিভাবে আমরা হাইপার লিঙ্ক বা মানে একটা ইমেজকে হাইপার ইমেজ বা একটা টেক্সটকে হাইপার টেক্সটে কনভার্ট করতে পারি। তার মানে একটা টেক্সট ধরো লিখবো, যে এরকম একটা টেক্সট লিখবো, এই টেক্সটে ক্লিক করবো, দেখবো অন্য একটা ওয়েব পেজে চলে যাচ্ছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। বা একটা ইমেজ দেখাবো, সেই ইমেজে ক্লিক করবো, অন্য একটা লিঙ্কে চলে যাবে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি প্র্যাকটিক্যাল পার্টে। আর থিওরি পার্টে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো এই ক্লাসে, যেমন অনেক সংজ্ঞা পাবা। যেমন দেখো, ওয়েব ব্রাউজারের সংজ্ঞা পাবা, সার্চ ইঞ্জিনের সংজ্ঞা পাবা, হাইপার লিঙ্কের সংজ্ঞা পাবা, ডোমেইন নেমের সংজ্ঞা পাবা, আইপি অ্যাড্রেসের সংজ্ঞা পাবা, এইচটিটিপি এর সংজ্ঞা পাবা, এফটিপি এর সংজ্ঞা পাবা, প্রোটোকলের সংজ্ঞা পাবা। এগুলা কতে আসার মতো কোশ্চেন। এরপরে খতে আসার মতো একটা কোশ্চেন দেখো, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয় ব্যাখ্যা করো। আবার এই কোশ্চেনটা এমন হয়ে আসতে পারে যে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তারপরে দেখো, আইপি অ্যাড্রেসের থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক। ডোমেইন নেম ব্যবহার কি কার থেকে সুবিধাজনক বলো? আইপি অ্যাড্রেস থেকে, এটা আমরা জানবো। এরপরে ইউআরএল নিয়ে বিস্তারিত জানবো, অনেক সময় দিব এখানে, বুঝছো? এরপরে আমরা প্রোটোকল নিয়ে বিস্তারিত জানবো, তারপরে জানবো এইচটিটিপি কি কাজ করে, এরপরে আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাব। ঠিক আছে? সো থিওরিটাও গুরুত্বপূর্ণ থিওরি এই ক্লাসে। আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমরা হচ্ছে কিভাবে কি করব। ঠিক আছে? সো আমি এগিয়ে যাচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ইউ অলরেডি নো যে ওয়েব ব্রাউজার জিনিসটা কি। আসলে ওয়েব ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার, বুঝছো? যেমন এই যে তোমার কি ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, এই দুইটাই সাফারি, এটা কি ফায়ারফক্স। তো এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমরা বিভিন্ন ওয়েব পেজ প্রদর্শন করে থাকি। দেখো, আমরা সংজ্ঞায় যেটা বলেছি, বলেছি যে সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ওয়েব পেজ প্রদর্শন করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। বুঝতে পেরেছো? যে সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ওয়েব পেজ প্রদর্শন করা যায় তাকে আমরা কি বলছি? ওয়েব ব্রাউজার বলছি। এরপরে দেখো, আমরা যেটা বলছি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আসলে সার্চ ইঞ্জিন একটা টুল। সার্চ ইঞ্জিন কি বলো? একটা টুল। এই টুল ব্যবহার করে আমরা কি করি জানো? দেখো, আগে এখানকার সংজ্ঞাটা দেখো, তাহলে তুমি ওয়েব সার্ভার নিয়ে একটু জানতে পারবা। আমি তোমাদেরকে বুঝাবো এখন। এটা শোনো, বলা হচ্ছে যেই টুল ব্যবহার করে ইন্টারনেটের সাথে সংযুক্ত অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই কোনো তথ্য খুঁজে বের করা যায় তাকে সার্চ ইঞ্জিন বলে। যদি তোমার এইটাকে আমি বলতাম এক্স, এই অজস্র ওয়েব সার্ভারকে এক্স বলতাম, তাহলে কি বলতাম? তাহলে বলতাম যেই টুল ব্যবহার করে ইন্টারনেটের সাথে সংযুক্ত এক্স থেকে কি সহজেই কোনো তথ্য খুঁজে বের করা যায় তাকে সার্চ ইঞ্জিন বলে। আমি দেখো তোমাদের প্রত্যেকটা ব্যাপারে একটু বুঝাই বলি। ওয়েব সার্ভারটা আসলে কি? ওয়েব সার্ভারটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট যেখানে জমা থাকে। ধরো আমার একটা আইসিটি হেইভেন নামে একটা ওয়েবসাইট আমি বানালাম। তো আইসিটি হেইভেন ওয়েবসাইট যে বানাইছি, তুমি আইসিটি হেভেনে আসবা, এসে ভিডিও দেখবা, তুমি আমার কোর্সে ভর্তি হবা, তুমি আমার কোর্সের ডিটেলস জানবা, আমার ফোন নাম্বার থাকবে সেখানে, আমার অ্যাড্রেস থাকবে সেখানে। এই যে ব্যাপারগুলো যে থাকবে, ভালোভাবে আমার কথা শোনো। তো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তো এই যে আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমি রাখবোটা কোথায়? সাউন্ডের সমস্যা? দেখো, এই যে আমাদের ওকে, তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভালোভাবে আমার কথা শুনবা। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো আমরা একটা ওয়েবসাইট বানাইলাম। একটা ওয়েবসাইটের অন্তর্গত অনেক ওয়েব পেজ থাকে। ধরো এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা আর একটা ওয়েব পেজ, এরকম একটা ওয়েবসাইটে কি অনেকগুলো ওয়েব পেজ আছে। তো এই যে অনেকগুলো ওয়েব পেজ মিলে কি হলো? একটা ওয়েবসাইট হলো। তো এই ওয়েবসাইটটাতে তুমি যে ভিজিট করা, তুমি আসলে যাবাটা কোথায়? তোমার ফোন থেকে বা তোমার কম্পিউটার থেকে তুমি ওয়েবসাইটে যে ভিজিট করো, তুমি আসলে যাবা কোথায়? আকাশে বাতাসে না, তুমি আসলে যাবা একটা বিশেষ কম্পিউটারে, যে বিশেষ কম্পিউটারে এগুলা জমা রাখা আছে, এটাকে ওয়েব সার্ভার বলে। বুঝতে পেরেছো? তার মানে ওয়েবসাইটের কন্টেন্ট যে বিশেষ কম্পিউটারে জমা থাকে ওটাকে কি বলা হয়? ওয়েব সার্ভার বলা হয়। আর এই ওয়েব সার্ভারটা কি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, না হলে তুমি আবার ওখানে যাবা কেমনে? ওই বিশেষ কম্পিউটারে যে তুমি যে এই ওয়েবসাইটের কন্টেন্ট দেখবা,
তো ইন্টারনেটের সাথে কানেক্টেড না হলে কি যাইতে পারতা না। এই জন্য দেখো কি বলছি, যেই টুল ব্যবহার করে, মানে আমাদের সার্চ ইঞ্জিন গুগল বলো, ইয়াহু বলো, বিং বলো, এগুলা কি বলো, একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এটা একটা টুল বলছি, যেই টুল ব্যবহার করে ইন্টারনেটের সাথে সংযুক্ত অজস্র ওয়েব সার্ভার। তোমার ধরো আমার ওয়েবসাইট একটা ওয়েব সার্ভারে, আরেকজনের ওয়েবসাইট আরেকটা ওয়েব সার্ভারে, একটা ওয়েব সার্ভারে আসলে অনেকগুলো ওয়েবসাইটও থাকতে পারে, সমস্যা না, এটা উঠাই দিব। তাহলে যেই ব্যাপারটা বললাম, যেই টুল ব্যবহার করে ইন্টারনেটের সাথে যুক্ত অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই কোনো তথ্য খুঁজে বের করা যায়, তাকে আমরা কি বলেছি, সার্চ ইঞ্জিন বলেছি। আই হোপ তোমরা মেনে নিতে পারছো সার্চ ইঞ্জিনটা। এখন আমি তোমাদেরকে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মধ্যে সম্পর্কটা দেখাচ্ছি, বুঝছো। আমি তোমাদেরকে এখন ওয়েবসাইট, ভুল বলেছি, ওয়েব ব্রাউজার ও কি সার্চ ইঞ্জিনের মধ্যে সম্পর্কটা দেখাচ্ছি, ভালোভাবে বুঝো। দেখো, প্রথমে দুইটা সংজ্ঞা দিয়ে দিব। হ্যাঁ, প্রথমে দুইটা সংজ্ঞা দিয়ে দিব। বলেছি যে সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ওয়েব পেজ প্রদর্শন করা যায় তাকে কি ওয়েব ব্রাউজার বলে। সবাই কি মানতে পারছো? বলেছি যে সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ওয়েব পেজ প্রদর্শন করা যায় তাকে কি ওয়েব ব্রাউজার বলে। এরপর বলছি, অন্যদিকে যেই টুল ব্যবহার করে ইন্টারনেটের সাথে সংযুক্ত অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই কোনো তথ্য খুঁজে বের করা যায় তাকে সার্চ ইঞ্জিন বলে। এই দুইটা নিয়ে তো সমস্যা নেই। এইবার দেখো কি বলছি। আসলে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, শোনো, আমরা যেটা করে থাকি, ধরো একটা ওয়েব ব্রাউজার, সেটার নাম হচ্ছে ক্রোম। এই ক্রোমের মধ্যে একটা সার্চ ইঞ্জিন থাকতে পারে, গুগলও থাকতে পারে, বিংও থাকতে পারে, ইয়াহু থাকতে পারে, আরো অনেক আছে সার্চ ইঞ্জিন। তাহলে একটা ওয়েব ব্রাউজারের মধ্যেই কি থাকে, এই যে টুল সেটা থাকে। ওয়েব ব্রাউজারের মধ্যেই ধরো গুগল আছে, তাহলে এই গুগল দিয়ে কি করবা, গুগল দিয়ে তুমি কোন একটা ওয়েব পেজ খুঁজে আনবা, খুঁজে এনে এই ওয়েব ব্রাউজার দিয়ে দেখবা। আবার বলি, একটা ওয়েব ব্রাউজার, এটা মনে করে একটা ওয়েব ব্রাউজার, এই ওয়েব ব্রাউজারের মধ্যে কি আছে, একটা সার্চ ইঞ্জিন গুগল আছে। এই গুগলের সাহায্যে তুমি একটা ওয়েব পেজ খুঁজলা, খুঁজে বের করলা, দেন এই ওয়েব ব্রাউজার দিয়ে সেটা আবার ভিউ করবা। দেখো, আমরা যেটা বলছি যে আমরা সার্চ ইঞ্জিন টুলটি দিয়ে কোনো ওয়েব পেজ খুঁজে এনে তা ওয়েব ব্রাউজারের সাহায্যে কি করে থাকি, ভিউ করে থাকি। সবাই কি বুঝতে পারছো বাচ্চারা? ইতা পড়তে ভালো লাগে না? ওকে, আচ্ছা, এখন আমি হাইপার লিঙ্ক বোঝাচ্ছি। দেখো, হাইপার লিঙ্কটা আসলে কি, ধরো এই যে টেক্সটগুলা, শোনো, আমি প্রথমে এখানে লেখা সংখ্যা বলবো, কিন্তু আসলে জিনিসটা কি আমি বলি। আসলে জিনিসটা হচ্ছে কি, হাইপার লিঙ্ক, ধরো একটা টেক্সট, ওই টেক্সটে ক্লিক করলে তো অন্য একটা ওয়েব পেজে চলে যাবে, তাই না? তো ওই যে ওয়েব পেজটা যাচ্ছে ওটার যে এটা ঠিকানা থাকে না, ওই ঠিকানাটা আসলে কি জানো, হাইপার লিঙ্ক, বা শুধু লিঙ্ক বলে থাকি। হাইপার কথাটা ভালো লাগে না, তো এই জন্য আমরা লিঙ্ক বলে থাকি। তার মানে দেখো, ধরো তুমি হচ্ছে ওয়েব পেজের মধ্যে একটা লেখা পাইলা বাংলাদেশ, একটা লেখা হচ্ছে বাংলাদেশ। তো এই বাংলাদেশে তুমি ক্লিক করলা, দেখা গেল অন্য এই বাংলাদেশ নামে একটা ওয়েব পেজে চলে গেল। তো কথা হচ্ছে, এখানে বাংলাদেশের পরিচয় হচ্ছে হাইপার টেক্সট, আর এই বাংলাদেশে ক্লিক করলে যে লিঙ্কে যাচ্ছে ওই লিঙ্কটা হচ্ছে কি বলতো, হাইপার লিঙ্ক। কিন্তু আমরা যেটা বলছি, দেখো, হাইপার লিঙ্ক হইলো ওয়েব রিসোর্স, মানে ওই ওয়েব সার্ভার, বুঝছো? ওয়েব রিসোর্স বলতে কি, ওই ওয়েব সার্ভার। তাহলে বলছি আমরা যে হাইপার লিঙ্ক হইলো ওয়েব রিসোর্সে অবস্থিত একটা রেফারেন্স বা একটা কি ঠিকানা, বুঝছো? ওই ওয়েব সার্ভারে কি বিভিন্ন ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজের যে ঠিকানা না, ওইটাকে আমরা হাইপার লিঙ্ক বলছি। এটা আসলে রাজশাহী বোর্ড হচ্ছে 23-এ আসছিল, তো এই জন্য আমি আমার এখানে অ্যাড করে দিয়েছি আর কি। তাহলে যে কথাটা বলছি, হাইপার লিঙ্ক হইলো ওয়েব রিসোর্সে অবস্থিত একটা রেফারেন্স বা ঠিকানা। এখন দেখো, আমরা ইউআরএল এ আসছি। এখন আমরা কিসে আসছি বলো, ইউআরএল এ আসছি। তোমরা এক্সাম যা দিতে পারো না, পরে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো, আমরা কিসে আসছি, ইউআরএল এ আসছি। ইউআরএল, আমরা এখন ইউআরএল নিয়ে কথা বলবো, ঠিক আছে? শোনো, আমাদের যে এইচটিএমএল, এই এইচটিএমএল এর জনক কিন্তু টিম বার্নার্স-লি। উনি এইচটিএমএল না, শুধু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উনি বানাইছেন, বুঝছো? ইউআরএলও উনি বানাইছেন। দেখো কি বলা হচ্ছে, www এর জনক টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে যুক্ত প্রত্যেকটা ওয়েব পেজকে পৃথকভাবে চিহ্নিত করার জন্য একটা ইউআরএল ব্যবহার করছে। শোনো, আমি তোমাদেরকে এখানে একটু বুঝাই বলি। এটা একটা ইউআরএল, এখানে যেটা দেখছো এটা একটা ইউআরএল। এটা আসলে আমার মোস্ট প্রবাবলি ফেসবুক পেজ হতে পারে বা ফেসবুক আইডি হতে পারে, সেটার একটা ইউআরএল বা লিঙ্ক। তো এটা একটা কি ঠিকানা, এই ঠিকানা একটাই আছে, এই ঠিকানার দিয়ে আমার ওয়েব পেজে যেতে পারবো। মানে আমার ওয়েব পেজের জন্য যে ঠিকানা, এই ঠিকানা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আবার বলি, আমার ফেসবুক আইডির যে ঠিকানা,
ওই ঠিকানা কি আর কেউ ব্যবহার করতে পারবে? এই জন্য বলা হচ্ছে এটা একটা ইউনিক ঠিকানা। যাই হোক, তো এখানে দেখো কয়েকটা পার্ট আছে, আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি, মজা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, একজন কমেন্ট করেছে যে স্যার আমি এতদিন আপনার তৃতীয় অধ্যায় রেকর্ডের ক্লাস করেছি স্যার, আপনি খুব ভালো করে আইসিটি বেসিক থেকে বোঝান, আমি খুব ভালো বুঝি আপনার ক্লাসগুলো, অনেক ধন্যবাদ স্যার, তোমাকে অনেক ধন্যবাদ কষ্ট করে ক্লাসগুলো আবার করার জন্য। আচ্ছা দেখো, এই যে একটা ইউআরএল, এই ইউআরএল এর প্রথম যেটা দেখছো এটাকে বলা হয় প্রোটোকল। এটাকে কি বলা হয় বলছি বলো? প্রোটোকল। এক্সাক্ট এইচটিটিপি যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস মানে সিকিউর। দেখো এইচটিটিপিএস যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস মানে কি বলছি বলো? সিকিউর। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আচ্ছা আমি তোমাদেরকে বুঝাই, আসলে তোমাদের একটু ফিশিং নিয়ে বলি, হ্যাকিং না, ফিশিং নিয়ে কথা বলি। তোমরা অনেকে ফিশিংকে হ্যাকিং বলে মনে করো, দেখবা মাঝে মধ্যে বিভিন্ন আপুদের সাথে বেশি হয়, আপুদেরকে ফেসবুকে মেসেঞ্জারে কেউ টেক্সট দেয় আগন্তুক, দিয়ে বলে আপু তুমি এত ভালো মেয়ে আমি জানতাম, কিন্তু তুমি এসব কি আপলোড দিছো, সি সি সি, আপু তুমি নিজেই কি দিছো? দেন সাথে সাথে একটা লিঙ্ক দিয়ে বলে আপু এখানে যে দেখো। এখন যখনই ওই লিঙ্কে যাও তখন দেখবে একদম ফেসবুকের মতো, অবিকল ফেসবুকের মতো, কিন্তু আসলে ফেসবুক না, ওখানে উপরে লিঙ্ক facebook.com এর হয় না, একটু চেঞ্জ হয়। ধরো হতে পারে যে এফ এ ডাবল ই বুক, বা ধরো বুক না হয়ে ডুক, বা ও আছে মনে করো আরেকটা বেশি, বা হচ্ছে ধরো তোমার হচ্ছে এফ না হয়ে টেক বুক, এরকম আর কি। যাই হোক, বা অনেক সময় তো এগুলাও তো আক্কা করে না, এমনি 1 2 3 4 মার্কা আইপি অ্যাড্রেসও থাকে। যাই হোক, তো এখানে গেলা এবং এটার শুরুতে তোমার এইচটিটিপিএস হবে না, দেখবে এইচটিটিপি হয়, এসটা হয় না আর কি। এস থাকলে একটা সিকিউরিটি থাকে, তো ওটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে এটা তুমি একদম অবিকল দেখলা ফেসবুকের মতো, তো বললো ইউজার আইডি দিতে, পাসওয়ার্ড দিতে, তো তুমি যখন এটা দিলা ওইদিকে ওকে, তো তুমি ধরো এখানে যখন ইউজার আইডি দিলা, পাসওয়ার্ড দিলা, ওইদিকে একটা বট সেট করা আছে, মনে করো একটা রোবট সেট করা, ওই রোবট তুমি এখানে দিলা, ও কি করলো, ও ফেসবুকে লগ ইন করলো, তোমার ওই ইউজার আইডি দেয়া আর তোমার ওই পাসওয়ার্ড দিয়ে ও নিজেই লগ ইন করলো। এখন ও যেহেতু লগ ইন করলো, তা ওর কাছে তো বলবে যে ওটিপি, কিন্তু ওর কি এখন ওটিপি যাবে না? ওটিপি তো বুঝো, ওটিপি বুঝো না, ওটিপি বা 2FA বলে মনে হয়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ওটিপি হোয়াট এভার। তো ওর মানে ওই যে এটাতে তুমি লগ ইন করো নাই, তুমি এইদিকে মনে করতেছে লগ ইন করতেছে, আসলে তুমি ওদেরকে দিচ্ছ। কাকে দিচ্ছ? ওই হ্যাকারদেরকে বলো, বা যারা ফিশিং করতেছে ওদেরকে দিচ্ছ, আর ওরা আসলে লগ ইন করতেছে। তো ওরা যখন লগ ইন করতেছে ওদের কাছে ওটিপি চাবে এবং তোমার ফোনে ওটিপি আসবে, বা তোমার ফোনে ওদেরকে অ্যাপ্রুভ করার কথা বলবে, তুমি তো মনে করবা তোমাকে অ্যাপ্রুভ করতে হচ্ছে, তুমি অ্যাপ্রুভ করে দিবে, বা তোমার ওটিপি লাগলে ওটিপিও দিয়ে দিবা, তো ওরা এই ওটিপি দিয়ে তোমার আইডিতে চলে গেল। এরপরে সে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করবে, সবকিছু চেঞ্জ করবে, এরপরে তোমার সাথে টাকা পয়সা নিয়ে খেলা করবে। ঠিক আছে, আশা করি ঘটনাটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে এখানে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে তোমার এই যে ফিশিং যে ওয়েব পেজটা বানিয়েছে, এই জায়গায় কিন্তু সামনে এইচটিটিপি থাকবে, এইচটিটিপিএস থাকবে না। যেহেতু এস থাকবে না, তার মানে এই ওয়েব পেজটা সিকিউর না। তুমি এখানে যে পাসওয়ার্ড দিচ্ছ এটা ওরা দেখতে পারবে, কিন্তু যদি এস থাকতো তাহলে আসলে দেখতে পারতো না। যেমন দেখো, আমরা যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করি, সেখানে কিন্তু মাঝে মধ্যে বিকাশের পিন দিতে হয়, তারপর হচ্ছে আমরা আমাদের যে কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সেটার ইনফো দিই, তো ওগুলাই দেখবা সবসময় এস থাকে বা সিকিউর থাকলে আসলে পড়তে পারে না। যাই হোক, এটা নিয়ে আরো পরে কথা বলছে এইচটিটিপিএস নিয়ে। এরপরে দেখো এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, শোনো এটা একটা কি জানো, যে ওয়েব পেজগুলো আমরা মনে করো সবাই ভিউ করতে পারবো,
সেগুলোর সামনে এইরকম www থাকে আর কি। তুমি একটু বুঝো, একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, একটা রেস্টুরেন্টে মনে করো হচ্ছে রান্না হচ্ছে, সেই রান্নাটা তুমি খেতে যেতে পারবে, কেননা তারা ডিক্লেয়ার করছে এটা এখানে মানুষজন এসে খেতে পারে। কিন্তু একজন বাসায় তো রান্না করতেছে, তুমি কি নর্মালি তার বাসায় যে খেয়ে আসতে পারো? তো পারো না তো, তাই না? কারণটা কি? কারণটা তারটা হচ্ছে দোকান আর আরেকজন রান্না করছে বাসায়। সেরকম যে ওয়েব পেজগুলা মানুষজন ভিউ করতে পারে না, ওইটার সামনে এরকম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থাকে। এটা একটা কি বলো তো, সাবডোমেইন বলে। এরপরে দেখো এই যে facebook.com, এটাকে ডোমেইন বলে। কি বলে বলো? ডোমেইন। শোনো, ডোমেইনটা একটু বুঝাই, তোমরা ভালোভাবে ডোমেইনটা বুঝো, অনেক মজা পাবা আর কি। শোনো, দেখো, তুমি যদি ইন্টারনেট ছাড়া আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে চাও, তাহলে তুমি আমার নাম্বারে ফোন দিবে এবং তোমার নাম্বার থেকে কলটা আসবে। তার মানে এই জায়গায় তোমার আইডেন্টিফাই করতেছে তোমার নাম্বার, আমাকে আইডেন্টিফাই করতেছে আমার ফোন নাম্বার। কিন্তু উইদাউট ইন্টারনেট, সরি ভুল বলেছি, কিন্তু উইথ ইন্টারনেট যদি তুমি আমার সাথে কমিউনিকেট করতে চাও ইন্টারনেটের সাহায্যে, তখন তার ফোন নাম্বারের দাম নেই, তখন দাম আছে কার বলো? তখন দাম আছে আসলে যার, সেটাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। ধরো ফেসবুকে যে যাবা, ফেসবুকের কি আছে বলো? আইপি অ্যাড্রেস আছে। এবং তুমি যে ফেসবুক চালাচ্ছ, তোমারও কি আছে বলো? আইপি অ্যাড্রেস আছে। দেখো, ধরো আমি তোমাকে মেসেঞ্জারে ফোন দিলাম, তোমার ফোন তিনটা, তোমার তিনটা ফোনে সেম মেসেঞ্জার যদি লগ ইন থাকে, তাহলে দেখবে আমার কল 3 জায়গায় যাবে। কেন 3 জায়গায় যাবে? কেননা আমি তোমাকে খুঁজেছি এবং তোমাকে খুঁজতে যে 3টা আইপি অ্যাড্রেস পেয়েছি, আইপি অ্যাড্রেসে কি কল চলে যাবে। এটা হচ্ছে ঘটনা। আর এখন কথা হচ্ছে ভাই, এই যে ফেসবুকের যে আইপি অ্যাড্রেস, তুমি যে ফেসবুকে ধর একটা পোস্ট দিচ্ছ, তুমি তো ওই আইপি অ্যাড্রেসে একটা পোস্ট দিচ্ছ, তাই না? ফেসবুকে দিচ্ছ না, আসলে তো ওই আইপি অ্যাড্রেসে ডেটাটা পাঠাচ্ছ। এখন কথা হচ্ছে, এই আইপি অ্যাড্রেস যেটা একদমই এরকম লেখা টাইপ 123 ডট এই হ্যান ত্যান এই সব জিনিস, ধরো কারণ এই জিনিসটা তো ভাই দেখতে ভাল লাগে না। দেখতে কি ভালো লাগে এটারে? এটা আসলে দেখতে ভালো লাগে না। যেহেতু এটা দেখতে ভালো লাগে না, এই জন্য তারা ডোমেইন সার্ভার থেকে, কই থেকে বলো? ডোমেইন সার্ভার থেকে একটা নাম কিনছে, facebook.com। যেই নামটা ইউনিক, তুমি চাইলেই কিনতে পারবে না। তো এটা হচ্ছে ডোমেইন নেম। মেন কথা হচ্ছে আমাদের এই আইপি অ্যাড্রেস মনে রাখা জটিল বলে আমরা কি করি, একটা অ্যালফাবেটিক ফরম্যাট ব্যবহার করি, ওটাকে ডোমেইন নেম বলে, বুঝছো? youtube.com, এটা একদম ইউনিক, এটা খালি ইউটিউবে ব্যবহার করে। তাদের একটা আইপি অ্যাড্রেস আছে, ওইটার এগেনস্টে তারা কি এই নামটাকে ব্যবহার করছে, এমন একটা ব্যাপার। তাহলে এটা হচ্ছে ডোমেইন নেম, আর এইটা এক্সাক্ট আমার ওয়েব পেজটার নাম। তার মানে কোন একটা ডোমেইন নেমের আন্ডারে অনেক ওয়েব পেজ থাকে, সেই ওয়েব পেজের মধ্যে আমার এই যে এই সাদিক আইসিটি, কি সাদিক স্যার আইসিটি, এটা একটা ওয়েব পেজ। যাই হোক, আমি এখন তোমাকে ডোমেইন নেম নিয়ে বলছি, মনোযোগ দিয়ে শোনো। ডোমেইন নেম কি বলছে? বলছে প্রতিটি ওয়েবসাইটের একটা একক এবং অদ্বিতীয় নাম থাকে, যা আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক ফরম্যাট, তাকে ডোমেইন নেম বলে। কি বলছে বলো? প্রত্যেকটা ওয়েবসাইট, ফেসবুক ওয়েবসাইট, ইউটিউব ওয়েবসাইট, এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকে বলো? ওয়েবসাইটের একটা একক এবং অদ্বিতীয় নাম থাকে, যা আইপি অ্যাড্রেসের কি ফরম্যাট? অ্যালফাবেটিক ফরম্যাট। অ্যালফাবেট মানে বুঝেন এবিসি মার্কআপ ফরম্যাট, এটাকে ডোমেইন নেম বলে। এরপরে দেখো বলা হচ্ছে ডোমেইন নেমের 2টা অংশ থাকে, একটাকে বলা হয় রুট লেভেল বা টপ লেভেল বা টিএলডি, আর একটা হচ্ছে সেকেন্ড লেভেল, বুঝছো? টিএলডি কে ভুলে যেও না, অনেক সময় টিএলডি কোশ্চেন আসবে, বলবে টিএলডি কি, বলবা একটা ডোমেইন নেমে রুট লেভেল বা টপ লেভেলকে কি বলে? টিএলডি বলে। দেখো এইটা অনেকেই প্যাচ লাগায় ফেলে, যেমন দেখো facebook.com, এই যে facebook.com এ এই ফেসবুকটা অনেকে মনে করে রুট লেভেল বা টপ লেভেল, কিন্তু না রে বাবা, এই ফেসবুকটাকে বলা হয় সেকেন্ড লেভেল। আর এই .com যেটা, কমার্শিয়াল যেটা, এটাকে বলে আসলে রুট লেভেল বা টপ লেভেল। তার মানে রুট লেভেল বা টপ লেভেল বলতে ডোমেইনের ধরনকে বোঝায়, যেমন .com, কমার্শিয়াল, .org, অর্গানাইজেশন, .net, নেটওয়ার্ক, .edu মানে কি এডুকেশন, এরকম আর কি। দেখো বাচ্চারা কি বলছে, বলছে রুট লেভেল বলতে ডোমেইনের ধরন বোঝায়। রুট লেভেল বলতে ডোমেইনের কি বোঝায় বলো? ধরন বোঝায়, ঠিক আছে? এই যে ডটের পরের অংশকে কি বলে? রুট লেভেল বলে। এইটা নাকি আবার 2 ধরনের, জেনেরিক আর একটা হচ্ছে কান্ট্রি। .bd, .uk, .us এগুলা কি কান্ট্রি, .com, .org, .net এগুলাকে জেনারিক বলে। আমি একটু পরের পেজে এটা দেখাচ্ছি। আর দেখো বাচ্চারা কি বলছে, বলছে সেকেন্ড লেভেলের ডোমেইনের পরিচিতিমূলক নাম থাকে, যেমন এই যে ফেসবুক, ইউটিউব, এটা কি বলো? এটা হচ্ছে ডোমেইনের পরিচিতিমূলক নাম। বলছে ডটের আগের অংশকে সেকেন্ড লেভেল বলে, ডটের আগের অংশকে। এখন দেখো বাচ্চারা আমাদের এখানে কি কি বলা হয়েছে, দেখো
এই যে এগুলো সব জেনেরিক, .com, কমার্শিয়াল, নেটওয়ার্ক, এডুকেশন, গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল, মিলিটারি, অর্গানাইজেশন, বুঝছো, এগুলা জেনেরিক, এমসিকিউতে আসতে পারে। আর্জেন্টিনা, ব্রাজিল নাই, ব্রাজিল, এই যে ব্রাজিল, বিহার, তারপরে হচ্ছে EU, অস্ট্রেলিয়া, তারপরে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, UK, US, বুঝছো, এগুলা আমাদের কি বলো, এগুলো হচ্ছে কান্ট্রি ডোমেইন। শোনো, আমার আসলে মন অনেক ভালো, বুঝছো, আজকে বিকালবেলা আমার বাসাবোর ব্রাঞ্চে একটা হচ্ছে ডেমো ক্লাস ছিল আর কি, বুঝছো, তো অনেক ভালো ক্লাস নিছি, পোলাপাইন মোটামুটি অনেক হ্যাপি, এই জন্য মনটা অনেক ভালো ক্লাস না নিতে পারলে অনেক কষ্ট লাগতো, বুঝছো। তুমি নিজেও জয়েন দিছো? হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন দেখো আমাদের একটা কোশ্চেন আসছে 2 মার্কের, মনোযোগ দিবা। একটা 2 লাইনে একটা কোশ্চেন আসছে, বলছে আইপি অ্যাড্রেসের থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। আইপি অ্যাড্রেসের থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক, এটা কি করতে বলছে বলো, ব্যাখ্যা করতে বলছে। আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক, এটা কি ব্যাখ্যা করতে বলছে। সো আমি এই কোশ্চেনটা তোমাদের এখন বোঝাচ্ছি। দেখো, বলছে প্রথমে সংজ্ঞা বলবে, কি আর বলবে, 2টা সংজ্ঞা বলবে, তারপরে লাস্ট লাইনে মেন কথা বলবে। দেখো, বলছে ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইস, আচ্ছা, এটা হচ্ছে আইপি অ্যাড্রেসের সংজ্ঞা, সেটা হচ্ছে কি ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের অবস্থা শনাক্তকরণের জন্য একটা ইউনিক নাম্বার থেকে তাকে আইপি অ্যাড্রেস বলে। আর অন্যদিকে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা একক এবং অদ্বিতীয় নাম থেকে যায় আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক ফরম্যাট, তাকে কি বলছি, ডোমেইন বলছি। এরপরে দেখো বলছি যে আইপি অ্যাড্রেস মনে রাখার কষ্টকর, আসলে আইপি অ্যাড্রেস তো নিউমেরিক না, এই নিউমেরিক জিনিসটা মনে রাখা কি বলো, কষ্টকর। আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, কিন্তু ডোমেইন নেম মনে রাখা কি সহজ। তাই আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহার কি সুবিধাজনক। এখন আমরা একটু প্রোটোকল নিয়ে কথা বলতে চাই। শোনো, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি তাকে আসলে প্রোটোকল বলে। মানে প্রোটোকল কি জানো, ধরো এই জায়গা থেকে এই জায়গায় ডেটা সেন্ড করতে চাও, তো তাদের মধ্যে কিছু চুক্তি হবে, তাদের মধ্যে কিছু রুল সেট হবে, তাদের মধ্যে নিয়ম কানুন যে সেট হবে না, এটাকে প্রোটোকল বলে। বলছে দেখো, যে নিয়ম নীতির উপর নির্ভর করে ডেটা স্থানান্তর করা হয়, যে নিয়ম নীতির উপর নির্ভর করে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয় বলো, স্থানান্তর হয়, তাকে আমরা কি বলছি বলো, ছাগল জানেই না যে IP8 কোডের মাধ্যমে কতটা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, 128টা করা যায়, পারে না কিছু না, বলে এটা তো সরি ছিল। ওকে, দেখো তো এখানে কিছু প্রোটোকল দেখছো, হয়তো HTTP, যার মধ্যে অন্যতম হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ডিটেলসে যাব, এটাকে ফাইল ট্রান্সফার বলে, এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ফাইল ট্রান্সফার করতে এই প্রোটোকলটা ইউজ করা হয়। SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মেইল করার জন্য এটাকে ব্যবহার করি আর কি। যাই হোক, আমরা এখন HTTP নিয়ে একটু জানতে চাই। HTTP বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। শোনো, তুমি যখন ফেসবুক চালাও, তো তোমার সাথে ফেসবুকের কানেকশনটা বিল্ড আপ করে দেয় এই HTTP প্রোটোকলটা। এটা আসলে আমরা যে ক্লায়েন্ট, আমার ফোনটা বা আমার ল্যাপটপটা হচ্ছে কি ক্লায়েন্ট কম্পিউটার, এই ক্লায়েন্ট কম্পিউটারের সাথে ফেসবুক হচ্ছে কি সার্ভার, এই সার্ভার কম্পিউটারের মধ্যে সংযোগ তৈরি করে দিচ্ছে কি HTTP। এরপরে দেখো, ধরো তোমাকে আমি হচ্ছে বললাম যে এই লিঙ্কে এসে জয়েন করো, তো তোমাকে যে একটা লিঙ্ক দিলাম, তো এই লিঙ্কে যখন গেলা, ধরো আমি তোমাকে লিঙ্ক দিয়ে বললাম যে এই লিঙ্কে এসে আমার ফেসবুক আইডি পাবো, আমার ফেসবুক আইডির লিঙ্ক এটা তোমাকে দিলাম। তো তুমি যখন লিঙ্কে গেলা, তুমি যখন ওয়েব ব্রাউজারে ওই লিঙ্কে চাপ দিলা, তখন ফেসবুক সার্ভারে একটা রিকোয়েস্ট যাচ্ছে যে এই বান্দা এই ওয়েব পেজটা দেখতে চাচ্ছে। যদি প্রোটোকল পারমিট করে তাহলে দেখা যাবে। যেমন দেখো, তোমাকে বুঝাই বলি, ধরো কেউ একজন একটা মিম শেয়ার করছে একটা সিক্রেট গ্রুপে, আমি তোমারে এই লিঙ্ক দিয়ে বললাম দেখ এটা দেখ কেমন, তুমি ওই লিঙ্কে চাপ দিলে কি যাবে? কেন যাবে না? প্রোটোকল পারমিট করবে না। দেখো, এখানে বলছে যে ক্লায়েন্ট কম্পিউটারের থেকে পাঠানো রিকোয়েস্ট সার্ভারে প্রদান করে। ক্লায়েন্ট কম্পিউটার পাঠানো রিকোয়েস্ট বলতে কি, ক্লায়েন্ট কম্পিউটার একটা লিঙ্কে চাপ দিচ্ছে, মানে ওই ওয়েব পেজ দেখার জন্য একটা কি রিকোয়েস্ট করছে যে আমি এই পেজটা দেখতে চাচ্ছি, এটাই রিকোয়েস্ট। এরপর বলা হচ্ছে সার্ভারে প্রেরিত ডেটা ক্লায়েন্টের কাছে প্রেরণ করে। ওই যে
যদি প্রোটোকল পারমিট করে তাহলে প্রেরণ করবে। আমি যদি একটা আমার প্রোফাইলের লিঙ্ক দিই, আমার প্রোফাইলের লিঙ্ক দিয়ে তুমি আমার প্রোফাইল দেখতে পারবে, কিন্তু আমি একটা সিক্রেট গ্রুপে বা আমাদের এই প্রাইভেট গ্রুপে একটা ক্লাসের লিঙ্ক তুমি ধরো এই গ্রুপের নাই, অন্য গ্রুপের, তাহলে তুমি দেখতে পারবে, এটাই আর কি। এরপর দেখো এইচটিটিপিতে কিছু এরর মেসেজ শো করে। এর মধ্যে হচ্ছে সব থেকে বেশি যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে 404 বা পেজ অর সাইট নট ফাউন্ড। এটা আমরা খুব লক্ষ্য করেছি, তাই না? পেজ অর সাইট নট ফাউন্ড, এইটা খুব আমরা লক্ষ্য করেছি কিন্তু সবাই, তাই না? এটা আর ফরবিডেন, এটাও জানি না এটা লক্ষ্য করছো কিনা। সবকিছু লক্ষ্য করা ভালো না। এটা হচ্ছে মানে অবৈধ যে ওয়েব পেজ যেগুলাতে তুমি আসলে অ্যাক্সেস নিতে পারবে না, এটা ফরবিডেন শো করে আর কি। যাই হোক, এখন আমরা এই ক্লাসের প্র্যাকটিক্যাল পার্টে আসলাম। খুবই মজাদার প্র্যাকটিক্যাল পার্ট হবে এই ক্লাসে, অনেক কিছু শিখবো আর কি। তো তোমাদের হচ্ছে জুম লিঙ্ক দেওয়া আছে না, জুম লিঙ্কে এসে তোমরা ক্লাসটা হচ্ছে ইয়েতে করতে পারো, যারা হচ্ছে জুমে করতেছো না জুমে করতে পারো প্র্যাকটিক্যাল পার্টটা। তাহলে যেই লাভটা হবে আর কি সেটা হচ্ছে তোমরা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করলে সব কিছু কিউটভাবে দেখতে পারবে, বুঝছো? না হলে কী হবে জানো, না হলে কী হবে বলো, না হলে হচ্ছে একটু তোমার কষ্ট হয়ে যাবে দেখতে। ওকে, সো আমি তোমাদের যেটা তোমরা লাইভ করতেছো ওদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিলাম আর কি। এই হচ্ছে লিঙ্ক, তো তোমরা এখন এখানে জয়েন করে ফেলো, এটাই জোস হবে একটা। আচ্ছা, কি হয়েছে কমেন্ট? ও হয় নাই কমেন্ট, কমেন্ট করে কেমনে আবার পাঠালাম তো। ওকে, হয়েছে। তো দেখো, আমি তোমাদেরকে এখন দেখাবো যে ওয়েব পেজে কিভাবে চিত্র প্রদর্শন করতে হয়। শোনো, ওয়েব পেজে তুমি যদি কোনো চিত্র প্রদর্শন করতে চাও, তোমাকে যে ট্যাগ ইউজ করতে হবে নাম হচ্ছে আইএমজি ট্যাগ। নাম বলো, আইএমজি ট্যাগ। এই আইএমজি কিন্তু একটা এমটি ট্যাগ, এই জন্য এই ট্যাগ জাস্ট একবার লিখবা। আইএমজি কয়বার? একবার। এই ট্যাগ শুরু হয়ে লাস্টে /img বা এই ট্যাগ আসলে শেষ হবে না। এই ট্যাগ কয়বার বলো? জাস্ট একবার ইউজ হবে। আইএমজি শুরু হয়ে শেষ হবে না। এই ট্যাগে এসআরসি বা সোর্স বলে একটা অ্যাট্রিবিউট ইউজ হবে, বর্ডার, অ্যালাইন, আরো অনেক অ্যাট্রিবিউট আছে আর কি। এখানে দেখো অ্যাট্রিবিউটের লিস্ট দেখো, অ্যালাইন অ্যাট্রিবিউট, হাইট অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট, বর্ডার, অল্টার, টাইটেল, এইচ স্পেস, ভি স্পেস, এগুলো সব আমি ব্যবহার তোমাদেরকে দেখাচ্ছি এখন প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে। এগুলো আসলে এমনি মুখে মুখে বললে ভালো লাগে না, ভালো লাগে না। সো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল পার্টে নিচ্ছি, আসো সবাই। ওকে, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করে দিলাম, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করে আমি যেটা করলাম সেটা হচ্ছে ইয়েতে গেলাম, কিসে, নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম, নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম, সবাই দেখবা। তো এই একটা ওয়েব পেজ যেটা এখানে ডিজাইন হচ্ছে। আমি একটা ইমেজ আনি আগে, ইমেজ একটা গুগল ক্রোমে যে একটা ইমেজ নিয়ে আসি। ধরো একটা হচ্ছে কিসের ইমেজ নিয়ে আসবো, ইমেজ হচ্ছে নিয়ে একটা ধরো আমি লিখি যে আইসিটি হেভেন, দেখি গুগলে আইসিটি হেভেন লিখলে দেখি কি আসে। আচ্ছা, আসছে তো এখানে আইসিটি হেভেন। ইমেজে যাই, যে ইমেজটা আসবে ওখান থেকে নিব। আচ্ছা, আইসিটি হেভেন, অনেক ইমেজ আছে, আমারই তো ইমেজ। আচ্ছা, আমি এই ইমেজটাই নিয়ে নিচ্ছি, এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি আর কি। না, আমার ইমেজ কেন নেব আমি? আইসিটি হেভেন আনোয়ার স্যার, কত স্যার আছে, আইসিটি হেভেন নাম রাখছে উনিও, আইসিটি হেভেন বাই আনোয়ার স্যার। 10 এপ্রিল, পেজের অ্যাক্টিভিটিস নাই আর কি। আচ্ছা, আচ্ছা, এই ইমেজটা ডাউনলোড করি, এই ইমেজটা ডাউনলোড করি, এই ইমেজটা ডাউনলোড করলাম, জাস্ট আমি ডাউনলোড করে নিচ্ছি আর কি। তো ডেস্কটপে ইমেজটার নাম দিলাম হচ্ছে আইসিটি দিলাম, আইসিটি দিলাম। ওকে, আইসিটি দিয়ে দিলাম। তো ইমেজটা সেভ হয়ে গেছে আর কি। এই যে ইমেজটা আসছে, এই ইমেজটার একটু রাইট ক্লিক করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই ইমেজটার প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে দেখলাম যে আইসিটির নাম, এবং দেখো এটা জিএফ আইএফ ফরম্যাট, এরকম অনেক ফরম্যাট হয়, পিএনজি হয়, জেপিজি হয়। আচ্ছা, অন্য একটা ইমেজ নিই, এটা যেহেতু আইএফ ফরম্যাট, তোমরা এটা দেখলে কনফিউজড হইতে পারো। আমি এমনি একটা ধরো নিলাম হচ্ছে কিসের ইমেজ নিব, রেইন, কালকে যেহেতু বৃষ্টি হবে
তো রেইন লিখেছি, রেইন লিখেছি। রেইন লেখার পরে ইমেজে যাব। তো আমি হচ্ছে আমার ভাল লাগছে, ইমেজটাই লাগছে, এটাই নিই। তো এটাকে ডাউনলোড করলাম আর কি, সেভ অ্যাজ ইমেজ, ঠিক আছে। তো এটা ডাউনলোড নাম, এটার নাম লিখলাম হচ্ছে রেইন। তো এটা সেভ হয়ে গেল আর কি, বুঝছো। তাহলে এই ইমেজটা আমরা, এটা জিআইএফ ফরম্যাট আসছে কেন রে বাবা, এমন ফরম্যাট আসছে কেন? প্রথমে তো ঠিকই থাকছে। এটা নিলাম হচ্ছে RAIN, রেইন নামে দিলাম। এটা কি জিআইএফ ফরম্যাট আসছে? আচ্ছা থাক গা ঘোড়ার ডিম, জিআইএফ ফরম্যাটে থাকলে কী বা হয়েছে। তাহলে এটাই আমাদের এই ক্লাসের আর কি ইমেজ, যে ইমেজটা আমরা আমাদের ওয়েব পেজে শো করতে চাই। সো ভালোভাবে সবাই দেখো। তো আমি সব কিছু কোড বাদ দিয়ে দিলাম। আমি এই যে লেকচার 1 এটাকে ডিজাইন করতে চাই। সো লেকচার 1কে আমি বডি টু বডিটা ক্লোজ করে দিলাম। তোমাদের আই হোপ মনে আছে সব। তাহলে এই ক্লাসের জন্য আউটপুট হচ্ছে আমাদের এটা, এই যে লেকচার 1টা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্লাসের জন্য আউটপুট। আমি তাহলে এটা আউটপুটটা রাখলাম এখানে। আর এই জায়গায় আমি তোমাদের ডিজাইন করে দেখাচ্ছি। প্রথমে ধরো টাইটেলে দিলাম হচ্ছে IMAG, ইমেজ। তো সেভ করে রিলোড করলাম, এখানে কি আসছে, ইমেজ আসছে, বুঝছো, এটা হচ্ছে ইমেজ। এখন দেখো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ইমেজটা শো করতে চাই আমাদের ওয়েব পেজে। সো আমি আমাদের বডির মধ্যে একটা ট্যাগ ইউজ করলাম, নাম হচ্ছে IMG। বডির মধ্যে আমরা একটা ট্যাগ ইউজ করলাম, নাম কি বলো, IMG। বডির মধ্যে আমি একটা ট্যাগ ব্যবহার করলাম, নাম কি বলো, বডির মধ্যে আমি যে ট্যাগটা ইউজ করলাম নাম হচ্ছে IMG। ওকে, এই IMG শুরু করে কিন্তু লাস্টে আবার IMG দিয়ে শেষ করা লাগবে না, কেননা IMG ট্যাগটা একটা এমটি ট্যাগ, তাহলে একবার দিলেই হবে। তো আমি সেভ করে রিলোড করি, দেখি কি হয়। সেভ করে রিলোড করলে দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না, তাই না? সেভ করে রিলোড করলে দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না, তার মানে শুধু IMG ট্যাগ দিয়ে ইমেজটা আসবে না। IMG ট্যাগের সাথে তোমাকে একটা মাস্ট নিডেড অ্যাট্রিবিউট, গত ক্লাসে অ্যাট্রিবিউট শিখেছিলা, তার আগের ক্লাসেও অ্যাট্রিবিউট শিখেছিলা। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে SRC মানে সোর্স। SRC মানে কি, সোর্স অ্যাট্রিবিউট দিতে হবে, বুঝতে পেরেছো? তুমি যদি এখানে ইমেজ আনতে চাও তখন IMG ট্যাগের মধ্যে SRC বা সোর্স নামে একটা কি দিতে হবে বলো, অ্যাট্রিবিউট দিতে হবে, বুঝছো? আমরা অ্যাট্রিবিউট দিয়েছি। এই অ্যাট্রিবিউট সোর্সের মধ্যে কি রাখবো জানো, ইমেজটার নাম, যেমন রেইন দেখেছি, তাহলে সোর্সের মধ্যে রেখেছি RAIN, রেইন। এরপর একটা ডট দিবা, দেন এটা ডেটা টাইপ দিবা। আমি রেইনে রাইট ক্লিক করলাম মাউস দিয়ে, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যে দেখছি যে লেখা আসছে এই যে JFIF ফরম্যাট। সো আমি দিব .JFIF ফরম্যাট। সো আমি সেভ করে এখন আমি দেখতে চাই আউটপুটটা। দেখো এই যে লেকচার 1, তো দেখো লেকচার 1-এ আমাদের কিন্তু ইমেজ চলে আসছে। সবাই কি বুঝতে পেরেছো কিভাবে আমি ওয়েব পেজটাতে ইমেজ আনছি? দেখো আমরা যেটা করেছি সেটা হচ্ছে বডির মধ্যে, লক্ষ্য করবা, আমরা যেটা করেছি সেটা হচ্ছে বডির মধ্যে IMG ট্যাগ ইউজ করেছি, বডির মধ্যে IMG ট্যাগ ব্যবহার করেছি, এবং IMG ট্যাগে একটা অ্যাট্রিবিউট দিয়েছি, নাম হচ্ছে সোর্স, SRC সোর্স। সেই সোর্সের মধ্যে আমি লিখেছি rain.jfif। তো এভাবে আমি যদি সেভ করে রিলোড করি ইমেজটা চলে আসছে। সবাই কি বুঝছো কীভাবে ইমেজটা আনছি? আচ্ছা, তাহলে IMG ট্যাগ, দেন কি করব, কি বলছে স্যার, স্ক্রিন একদম স্মুথ, আজকে স্ক্রিন একদমই স্মুথ, প্রত্যেকদিন স্মুথ থাকে। IP অ্যাড্রেস পরিবর্তন অবশ্যই করা যায়। তুমি অন্য জায়গায় যে ইন্টারনেট চালাইলে IP অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তুমি জিপি ইন্টারনেট চালাইলে চেঞ্জ হবে, তুমি গ্রামীণ ফোন ইন্টারনেট চালাইলে চেঞ্জ হবে, ঠিক আছে? এরকম IP অ্যাড্রেস চেঞ্জ হয়। ওকে, এখন দেখো বাচ্চারা, আমি তোমাদেরকে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই শুধু সোর্সের মধ্যে ইমেজটার নাম .data type লিখলে তখনই হবে, কখন হবে জানো? যখন তোমার এই ইমেজটা আর তোমার যে ওয়েব পেজটা, এই দেখো ওয়েব পেজ এটা না লেকচার 1, আর ইমেজ এটা না, দুইজন দেখো একই ফোল্ডারে আছে, তারা দুইজনই ডেস্কটপ ফোল্ডারে আছে, তারা দুইজনই আমার C ড্রাইভের মধ্যে ডেস্কটপ নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আছে। তো দুইজনই যদি একই ফোল্ডারে থাকে তখন শুধু এরকম name.data type দিলে হয়, কিন্তু ডিফারেন্ট ফোল্ডারে থাকলে হয় না। কিন্তু যেমন ধরো এই রেইনটা আমি এখান থেকে Ctrl+X দিয়ে কাট করে নিলাম, Ctrl+X দিয়ে কাট করলাম। কাট করার পরে আমার পিসির মধ্যে দেখো, আমার পিসির মধ্যে ICT হেভেন একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে ইমেজটাকে পেস্ট করে দিলাম, ইমেজটা এখানে দিলাম, ঠিক আছে? আমি কি করেছি বুঝতে পেরেছো? আমি ওখান থেকে ইমেজটা এখানে আনছি।
দেখো এখন আর ইমেজ নাই, এখন রিলোড করলে আর হবে না, হবে? তার মানে তুমি দেখো তোমার HTML ফাইলটা আছে ডেস্কটপে, ইমেজটা আছে অন্য জায়গায়, তখন ইমেজটা শো করবে? শো করবে না কিন্তু। তো এখন ইমেজটা শো করতে হলে যেটা করতে হবে, দেখো আমি ইমেজে যাব, তাহলে আমার আমি আমার ICT হেভেন ফোল্ডারে গেলাম, এটা হচ্ছে ইমেজ। এই ইমেজে রাইট ক্লিক করলাম, ইমেজে রাইট ক্লিক করে ইমেজের প্রপার্টিজে যে এই ইমেজটার আমি ইয়াটা কপি করে নিলাম, কি বলে এটাকে, এই ইমেজটার লোকেশন কপি করে নিলাম। এই ইমেজটার লোকেশন ICT হেভেন এর মধ্যে আছে, বুঝছো? তাহলে আচ্ছা এটা কার প্রপার্টিজ, আচ্ছা এটার প্রপার্টিজ না, আমি আবার দেখি ইমেজে রেইনে রাইট ক্লিক করবো, বুঝছো? রেইনে রাইট ক্লিক করবো, রেইনে রাইট ক্লিক করেছি, রেইনে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। এই লোকেশনটা এটা, এই যে এটা E.colon, এটা লোকেশন ইমেজের করতে হবে, বুঝছো? তাহলে আমি কি করছি আবারও বলি, আমার ইমেজ এখন শো করছে না। কেন করছে না? কেননা এই যে আমার ইমেজটা অন্য ফোল্ডারে আছে আর আমার HTML ফাইলটাকে অন্য ফোল্ডারে আছে, তখন শো করবে না। তো তখন শো করতে হলে তুমি ইমেজে যাবা আগে। ইমেজ রাখছিলা কই? ইমেজ রাখছিলা আমি রাখছি আমার ই ড্রাইভ, এই ICT হেভেনটা আসলে ই ড্রাইভ আর কি। তো যাই হোক, তো ই ড্রাইভের মধ্যে আমি রেইন যে ইমেজটা না, ইমেজে রাইট ক্লিক করেছি, ইমেজে রাইট ক্লিক করেছি, দেখো ইমেজে রাইট ক্লিক করে ইমেজে নট এই জায়গায়, আমি এই ইমেজে রাইট ক্লিক করেছি, ইমেজে রাইট ক্লিক করে প্রপার্টিজে গেছি। দেন দেখো এই ইমেজের লোকেশন কি, E:, দেন কি একটা ব্যাকস্ল্যাশ, আমি এটাকে কপি করে নিলাম। এখন কপি করে যেটা করলাম সেটা এই রেইনের আগে এটাকে অ্যাড করে দিলাম। দেখো রেইনের আগে কি দিয়েছি আমি, রেইনের আগে দিয়েছি E:, দেন ব্যাকস্ল্যাশ, এরপরে দিয়েছি রেইন। তো দেখো এখন ইমেজটা শো করছে। শোনো, তোমার পরীক্ষায় অনেক সময় এমন কোশ্চেন হবে, বলবে যে তোমাকে বললো যে একজনের নাম দিয়ে দিল, ধরো আমি লিখি, একটু লিখে বললি ভালো বুঝবা। ধরো একজনের নাম দিয়ে দিল তোমাদেরকে, বললো যে রাফান একজনের নাম রাফান, বললো রাফান তার কম্পিউটারে ডি ড্রাইভের রেইন নামক ছবিটা, রেইন নামক চিত্রটি তার ওয়েব পেজে শো করতে চায়, যেটা ডেটা টাইপ JF IF। এমন অনেক ফরম্যাট থাকবে, PNG থাকলে তুমি PNG লিখবা, JPG থাকলে কি JPG লিখবা, যা থাকবে তাই লিখবা। তো এখন তোমার সেক্ষেত্রে উত্তর কি হবে জানো? শোনো, ড্রাইভের নাম সবসময় ক্যাপিটাল থাকে, ড্রাইভের নাম কি থাকে, ক্যাপিটাল থাকে, তখন তুমি লিখবা কি ডি, ক্যাপিটাল ডি, দেন দিবা কোলন। শোনো, ড্রাইভের নামের পরে সবসময় কোলন থাকে, ড্রাইভের নামের পরে সবসময় কি থাকে বলো, কোলন থাকে। তাহলে ডি দিলা, কোলন দিলা, দেন একটা ব্যাকস্ল্যাশ দিলা, দেন দিলা কি rain.ia, তখন ইমেজটা শো করবে। যদিও এখন করবে না এটা লিখলে, কেননা না শো করার পেছনে কারণ ডি ড্রাইভে আসলে এই ইমেজটা নাই, এই ইমেজটা এখন কি ফোল্ডারে আছে, ই ফোল্ডারে। তাহলে জিনিসটা যেটা দাঁড়াইলো সেটা তোমার যদি সেম ফোল্ডারে থাকে ইমেজটা আর HTML ফাইলটা সেম ফোল্ডারে থাকলে শুধু নাম ডেটা টাইপ দিলে হবে, ডিফারেন্ট ফোল্ডারে থাকলে লোকেশন কপি করে আনতে হবে। যেমন দেখো ইমেজটাকে আমি আবার বাইরে নিয়ে চলে আসলাম আনডু করে, দেন এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই জায়গায় একটা নিউ কি ক্রিয়েট করলাম বলো, ফোল্ডার। এই নিউ ফোল্ডারের নাম রাখলাম ধরো F, এবং এই ইমেজটাকে এই জায়গা থেকে F-এ দিয়ে দিলাম। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে, ধরে এনে এর মধ্যে ছেড়ে দিছি। বিশ্বাস করো এখন তোমার ওয়েব পেজে আর ইমেজটা শো করবে না। কেন করবে না? কেননা তুমি ভুল লোকেশন দিয়েছো, ই ড্রাইভের মধ্যে আর ইমেজ নাই, ইমেজটা এখন কি এর মধ্যে আছে। তাহলে আমরা এখানে গেলাম, এই ফোল্ডারের মধ্যে গেলাম, এই ইমেজে করলাম রাইট ক্লিক, ইমেজে রাইট ক্লিকে করে করলাম প্রপার্টিজে এই লিঙ্কটা কপি করে নিলাম, এই লিঙ্কটা কি করলাম, কপি করে নিলাম। এই লিঙ্কটা যখন কপি করে নিলাম আমরা এটা এখন পেস্ট করে দিব, তাহলে ইমেজটা শো করবে। দেখো তাহলে আমরা যেটা করলাম, শুধু রেইন তো ইমেজটার নাম, তার আগে এটাকে কপি করে দিলাম। দেখো তাহলে কি আছে, সি ড্রাইভের মধ্যে ইউজার্স, তার মধ্যে ICT হেভেন, তার মধ্যে ডেস্কটপ, তার মধ্যে F, একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ দিবা, না হলে তো এমন আসছিল আর কি। আমরা যখন লোকেশনটা কপি করেছি ইমেজের, তাহলে এমন আসছিল, কিন্তু আমরা যেটা করলাম একটা ব্যাকস্ল্যাশ দিলাম আর কি। ব্যাকস্ল্যাশ মানে ওটার মধ্যে। সবাই কি বুঝছো? তোমার ইমেজ যেটা আছে না, বা আমার ইমেজ যেটা আছে সেটা সি ড্রাইভের মধ্যে ইউজার্স, তার মধ্যে ICT হেভেন, তার মধ্যে ডেস্কটপ, তার মধ্যে F, তার মধ্যে আছে rain.jfif নামে। তো এখন সেভ করে তুমি যদি দেখতে চাও আউটপুট, তাহলে দেখো ইমেজটা আবার শো করছে। সবাই কি বুঝছো যে ইমেজটা আমি কেমনে এনেছি? সবাই কি বুঝতে পেরেছো? এটা একটু জটিল, এটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা সেম ফোল্ডারে থাকলে শুধু নাম ডেটা টাইপ দিলে ডিফারেন্ট ফোল্ডারে থাকলে লোকেশন। তবে কমনটুকু বাদ দিলেও হয়, যেমন ডেস্কটপটুকু কিন্তু কমন, তো ডেস্কটপটুকু বাদ দিয়ে দিলেও হবে। দেখো শুধু তুমি যদি লিখো F:, এটা দিলেও হবে, কেননা
ডেস্কটপটুকু কমন বলতে কি ডেস্কটপের মধ্যে আছে কি তোমার এই লেকচার 1, আর ডেস্কটপের মধ্যে এফ নামে ফোল্ডারের মধ্যে এটা আছে। তো তুমি যদি এইটুকু লিখো তাও হবে যে এফ কোলন। বা এগুলো নিয়ে এত প্যারা খায় না, তোমার পরীক্ষায় এইসব লিঙ্ক ফিঙ্ক নিয়ে আসবেই না, তোমার প্র্যাকটিক্যালের জন্য আমি দেখাই দিচ্ছি আর কি, বুঝছো? তোমার পরীক্ষায় সর্বোচ্চ যেটা বলতে পারে যে ই ড্রাইভ, তখন তুমি কি লিখবা? ক্যাপিটাল ই লিখে একটা কোলন লিখে \n। শোনো, তোমার পরীক্ষা যখন বললো, ধরো তোমার পরীক্ষায় বললো যে দেখো, আমি তো বলেই দিলাম, আমি আরেকবারও বলি তাহলে আরেকটু ভালো বুঝবা তোমরা। আমি চাই তোমরা যেন পরীক্ষায় খুব ভালো করো। ধরো বললো তোমার পিসি ডি ড্রাইভে পিক নামের একটা পিকচার যেটা হচ্ছে জেপিজি, তো এটাকে শো করতে বলছে। তখন তুমি কি করবা? তুমি হচ্ছে আইএমজি ট্যাগ দিবা, এই দেখো আইএমজি ট্যাগ দিলাম, এসআরসি দিবা, ইকুয়াল দিবা, দেন তুমি যেটা করবা সেটা হচ্ছে ডি ড্রাইভ, যেহেতু তাহলে লিখবা ডি, প্রথমে ডি দিয়ে দিবা না ডি কোলন দিতে হবে, যেহেতু মানে ড্রাইভ বললে কোলন দিতে হয়। তাহলে এরপরে দিব কি পিআইসি ইমেজটার নাম, দেন দিব .jpg, দেন ডাবল কোটেশন শেষ। তো এইভাবে ইমেজটা শো করতে হবে। ইমেজের মধ্যে সোর্স অ্যাট্রিবিউট, তার মধ্যে দিলাম কি এটা, বুঝছো? যদি তোমার এরকম কোশ্চেন বলে আর কি। মোবাইলে করা অনেক ডিফিকাল্ট। মোবাইলে হচ্ছে গ্যালারি থেকে না, মোবাইলে ফাইল ম্যানেজার থেকে ইমেজের লোকেশন কপি করে আনতে হয় আর কি। তাহলে এটা হচ্ছে ইমেজটা শো করার জন্য ওয়ে। তা আমি এটা নিয়ে প্যারা না দিই, ইমেজটাকে আমি বাইরে এনে ফেললাম, এই বাইরে, তাহলে শুধু rain.jfif লিখলেই হচ্ছে। তাহলে আপাতত ইমেজটা শো করছে। আমি এখন তোমাকে ইমেজের আরও বিভিন্ন অ্যাট্রিবিউট আছে সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, তোমাকে ওগুলা বলার সাথে সাথে তোমাকে বলতে পারে যে ইমেজটা 300x400 সাইজের। ইমেজটা কত বলছে দেখি, কি মেসেজ দিচ্ছ? ইমেজটা কি বলতে পারে যে 300x400 সাইজের। দেখি আমাকে দাও, 300x400 সাইজের। একটু আমাকে সময় দাও। ওকে, আবার দাও, যেটা দিচ্ছিল ওটা আবার দাও। তাহলে দেখো, আমরা যে কথা বলছিলাম, একটু সময় দাও আমাকে। একটু সময় দাও আমাকে। ওকে, দেখো আমি যেটা বলছিলাম, তোমার পরীক্ষায় এরকম করে বললো ইমেজটা কি এই সাইজের। শোনো, মাথায় রাখবে এটা আসলে হোম ওয়ার্ক না, মানে এটা হাইট না, এটা আসলে উইথ না, উল্টা। এটা আসলে যে WH কোশ্চেন বলে না, এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট। মনে রাখবা কিন্তু যখন তোমার এরকম করে বলবে 300x400, তাহলে প্রথমটা কি বলো উইথ, পরেরটা কি বলো, পরেরটা হচ্ছে হাইট। এটা একটু মনে রাখবে কিন্তু, প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা কি বলো হাইট। এটা কিন্তু ভুলে যাবে না, এটা সবসময় মনে রাখবা, প্রথমে উইথ, পরেরটা কি হাইট। ওকে, তো তোমার যদি এরকম সাইজের বলে তখন তুমি কি করবা? তুমি তখন অ্যাট্রিবিউট দিবা আরো দুইটা, একটা হচ্ছে হাইট। দেখো পরেরটা কিন্তু হাইট, তাহলে হাইট হচ্ছে কত 400। মাথায় রাখবা পরেরটা হাইট, আগেরটা কি উইথ, দেন দিবা উইথ WIDTH। আর তুমি আগে উইথ ইউজ করতে পারো, আগে উইথ দিলে তো 300 দিবা, পরে হাইট দিলে কি 400 দিবা, মানে অ্যাট্রিবিউট আগে পরে ব্যবহার করা যাবে। কিন্তু এই যে গুণ চিহ্ন দিয়ে যখন বলবে 300x400, তখন পরেরটা হাইট, আগেরটা কি উইথ। ওকে, তাহলে IMG ট্যাগ এই দুটা দেখালাম। তখন ইমেজটা একটু চেঞ্জ হবে, স্বাভাবিক। আমি যেহেতু এমন উল্টাপাল্টা দিছি, আমি মন চাইছে দিছি, এরকম হবে, এটাই স্বাভাবিক। তাইলে তুমি সোর্স অ্যাট্রিবিউট দেখলা, হাইট অ্যাট্রিবিউট দেখলা, উইথ অ্যাট্রিবিউট দেখলা। এখন আমি আরো অ্যাট্রিবিউট দেখাচ্ছি, নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। নাম বলো অ্যালাইন। এই অ্যালাইন অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু কিন্তু লেফট সেট করা, লেফট। এই জন্য তুমি লেফট দিলেও ইমেজটা লেফটে থাকবে, আবার না দিলেও লেফটে থাকবে। আরেকটা অপশন বলি, সেটা হচ্ছে সেন্টার। আসলে সেন্টারটা দেখবে কাজ করবে না। দেখো শোনো, ভুলে যাবা না যে ইমেজ ট্যাগে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু সেন্টার, এটা কাজ করে না।
এখানে শুধু লেফট করে আর রাইট করে, লেফট করে আর কি রাইট করে। তুমি ডান দিকে আনতে চাইলে রাইট লিখবে, দেখো ইমেজটা ডান দিকে চলে গেছে। আর লেফট করলে লেফট কাজ করবে, কিন্তু সেন্টার করা তুমি যাও এভাবে করতে পারবে না। সেন্টার যদি করতে চাও, এটা ভুলে যাবে না, এটা কিন্তু খুব লাগে, বুঝছো? ইমেজকে সেন্টার করতে হলে সেন্টার ট্যাগ দিতে হয়। দেখো এই ইমেজটাকে আমি একটা সেন্টার ট্যাগের মধ্যে ফেলে দিলাম। সেন্টার ট্যাগ দিয়ে শুরু করে ইমেজের পরে আমি কি করলাম, আচ্ছা এটা 2-3 লাইনে লিখলে কি সমস্যা, লিখবো 2-3 লাইনে। সেন্টার ট্যাগটা শুরু করে এই ইমেজের পরে স্ল্যাশ সেন্টার দিয়ে আমি শেষ করলাম। তখন দেখো ইমেজটা দেখছো পারফেক্টলি সেন্টারে আসছে, বুঝছো? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ইমেজকে সেন্টারে আনলে সেন্টার ট্যাগ দিবা, বাট ইমেজকে যদি কি রাইট লেফট করতে চাও তখন তুমি অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে কি করা যাবে বলো? অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে লেফট বা রাইট এই ভ্যালুটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে সোর্স গেল, হাইট উইথ গেল, অ্যালাইন গেল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বর্ডার কালার। শোনো, বর্ডার কালার যেটা সেই আচ্ছা বর্ডারটা আগে দেখায়। বর্ডার দেখো, এই যে বর্ডার যেটা, সেই বর্ডারের ডিফল্ট ভ্যালু আছে 0। দেখো আমি ইমেজটা একটু জুম করে দেখাচ্ছি, একটা কর্নার দেখাচ্ছি। দেখো এই কর্নারটা জুম করে দেখাইছি, এই কর্নারটা দেখছো আশা করি। তো কোনো বর্ডার 0 বলে ইমেজটা দেখো মানে এমন শো করতেছে। বাট তুমি এই বর্ডারে যদি ভ্যালু দাও 1, তাহলে দেখবে এখানে 1 পিক্সেলের বর্ডার আসবে। দেখো 1 পিক্সেলের ব্ল্যাক একটা বর্ডার আসছে, দেখছো? তুমি যদি ভালো করে দেখতে না পারো 10 পিক্সেল দাও, তাহলে দেখবে 10 পিক্সেলের বর্ডার আসছে। এগুলা খুব বেশি প্রয়োজন না, তবে তোমার যদি বলে যে ইমেজটার 2 পিক্সেল বর্ডার, তখন তুমি 2 লিখবা। শোনো, 10 পিক্সেল বর্ডার হলে 10 লিখলেও হয়, 10 px লিখলেও হয়। 10 px লেখাও যা, 10 লেখাও কি তাই, ওকে? তাহলে এটা হচ্ছে কয় পিক্সেল বর্ডার হবে সেটা। তাহলে আমি এটা তোমাকে দেখাইলাম। দেন আমি আরেকটা অ্যাট্রিবিউট দেখাচ্ছি, সেটা হচ্ছে নিচে লাইনে লিখবো আমি এখন যে অ্যাট্রিবিউট দেখাচ্ছি বর্ডার কালার। আসলে এই বর্ডার কালার অ্যাট্রিবিউটটা কাজ করবে না। দেখো বর্ডার কালার অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম রেড, দেখবা রেডটা হবে না, বর্ডার কালার দিলে কি হচ্ছে না। তার মানে ইমেজটাকে বর্ডার কালার অ্যাট্রিবিউট কাজ করে না। তাহলে সোর্স কাজ করেছে দেখেছি, হাইট উইথ দেখেছি, বর্ডার দেখেছি, অ্যালাইন দেখেছি। এখন দেখো আমি তোমাদেরকে যেটা বলতে চাই, ইমেজটা তো নর্মালি সেন্টারে আছে, তো সেন্টারটাকে বাদ দিয়ে দিলাম। আমি সেন্টারটাকে কি দিয়ে দিলাম বলো? বাদ দিয়ে দিলাম। সেন্টারটাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? সেন্টারটাকে আমি বাদ দিয়ে দিলাম। তো ইমেজটা তো লেফটে যাবে। ভি স্পেস এইচ স্পেস দেখাবো আর কি। ভি স্পেস মানে ভার্টিক্যাল স্পেস বলে। আমি যে কোনো লাইনে লিখতে পারি, আমি প্রথম এখানেও দিতে পারি ভি স্পেস, আমি এখানে দিচ্ছি ভি স্পেস SPAC ভি স্পেস। তো ভি স্পেসের ভ্যালু আমি ধরো দিয়েছি 20। তো দেখো 20 পিক্সেল ইমেজটা নিচে চলে আসে, তোমরা হয়তো মানতে পারো নাই। দেখো এই যে এখানে আসছে ইমেজটা 20 পিক্সেল নামছে। তুমি যদি এখানে দাও 50, তাহলে দেখো 50 পিক্সেল ইমেজটা নিচে চলে আসবে। দেখো 50 পিক্সেল নিচে চলে আসছে। তাহলে আমরা ইমেজকে যদি এরকম আপ ডাউন মানে পাশে সরাতে চাই, তখন আসলে এইচ স্পেস বা হরাইজন্টাল স্পেস বলে। ভি হচ্ছে ভার্টিক্যাল মানে উপর নিচ। আর তুমি যদি দাও এইচ স্পেস, তখন দেখো এইচ স্পেসে তুমি দিয়েছো ধরো 100, তখন দেখো ইমেজটা ডান দিকে 100 পিক্সেল সরে গেছে। বুঝতে পেরেছো ঘটনাটা? তাহলে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে ইমেজ ট্যাগের একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স। তার মানে ইমেজ আনতে হলে সোর্স অ্যাট্রিবিউট লাগবেই। দেন ভি স্পেস মানে ভার্টিক্যাল স্পেস, যেটা দিয়ে ইমেজটা নিচে আনলাম। তারপরে দেখো ডানে নিলাম কি এইচ স্পেস দিয়ে, ঠিক আছে? হাইট উইথ অপশন আছে, বর্ডার অপশন আছে, বর্ডার কালার অপশন নাই, ঠিক আছে? বর্ডার কালার অপশনটা নাই। সো দেন দেখাচ্ছি টাইটেল অ্যাট্রিবিউট। এই টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমি ধরো রাখলাম হচ্ছে রেইন। কি রাখলাম? রেইন, RAIN রেইন। আসলে এই টাইটেল অ্যাট্রিবিউট যেটা লক্ষ্য করবা বাচ্চারা, দেখো এই জায়গায় টাইটেল আছে, এই জায়গায় টাইটেল আছে, দুই টাইটেল কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে ট্যাগ আর এটা কি বলো? অ্যাট্রিবিউট। তো আমরা ইমেজ ট্যাগে যখন টাইটেল অ্যাট্রিবিউট দিব, তখন ইমেজে টাচ করলে রেইন আসবে। দেখো আমি যখন ইমেজে টাচ করছি কি আসে? যেখানে ইমেজে টাচ করবো রেইন আসছে, এটা হচ্ছে টাইটেল। আর আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ALT বা অল্টার অ্যাট্রিবিউট বলে। ALT অল্টার। শোনো, অল্টারে বললাম পিকচার মিসিং, অল্টারে কি বললাম? পিকচার মিসিং। শোনো, অল্টার অ্যাট্রিবিউট আসলে কাজ সবসময় করে না। দেখো আমি এখন রিলোড করলাম, অল্টার অ্যাট্রিবিউটের কোনো কাজ দেখবে না। শোনো, যদি কোনোভাবে সোর্স অ্যাট্রিবিউট না থাকে বা ভুল থাকে, তখন অল্টার অ্যাট্রিবিউট অ্যাক্টিভ হয়। যেমন রেইন নামে পিকচার আছে, আমি 2টা N দিলে এই নামে কি কোনো পিকচার আছে? RAINN, এই নামে কোনো পিকচার নেই। এই সময় এই পিকচার না এসে পিকচার মিসিং লেখাটা আসবে, যেটা আমি অল্টারে লিখেছিলাম।
বা যদি সোর্স একেবারে কি না থাকে, সোর্স একেবারে ধরো নাই, সোর্স একেবারে মনে করো এখান থেকে নাই, সোর্স না থাকলে কি, সোর্স না থাকলে এই লেখাটা শো করবে। তার মানে এটা এমসিকিউতে খুব আসবে ভাইয়ারা। কি আসবে বলবে, ইমেজটাকে সোর্স অ্যাট্রিবিউট না কাজ করলে কোন অ্যাট্রিবিউট কাজ করে? উত্তর হবে অল্টার। শোনো, তাহলে আমাদের আসলে জানার মতো ইমেজটাকে সোর্স অ্যাট্রিবিউটটা ইম্পর্টেন্ট, হাইট উইথটা ইম্পর্টেন্ট, বর্ডারটা ইম্পর্টেন্ট, বাকি কোনোটা ইম্পর্টেন্ট না। আর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই অল্টার। তাহলে ইমেজটা কিভাবে আনবো আশা করি বুঝতে পেরেছি। ইমেজটা কিভাবে আনবো আশা করি বুঝতে পেরেছি। এখন দেখি তোমাদের কোশ্চেন কি। ভাইয়া উইথ আর হাইটের পরিবর্তন হলে সমস্যা না, তোমার জাম আসবে তাই। ভাইয়া ইমেজ ট্যাগে বর্ডার অ্যাট্রিবিউট কাজ করে না, এটা একটু বলবেন। অবশ্যই কাজ করে, বর্ডার অ্যাট্রিবিউট কাজ করে, বর্ডার কালার কাজ করে না। মোবাইলে হয়, খুবই কঠিন, মোবাইলে খুবই কঠিন। ওকে, আচ্ছা। এখন দেখো আমি তোমাদেরকে এই ওয়েব পেজটা থাক, এই ওয়েব পেজটা তো ডিজাইন করছি, আরেকটা ওয়েব পেজ ডিজাইন করব। এই আইসিটি নামের ওয়েব পেজটা এখন ডিজাইন করব। সো আমি আইসিটি নামের ওয়েব পেজটা ডিজাইন করতে চাই এখন, মনোযোগ দিবা। আইসিটি নামের ওয়েব পেজটা এখন আমি ডিজাইন করতে চাই। ওকে, সো এই ওয়েব পেজটা আমি যেটা করলাম, বর্ডার টু বর্ডারটা, বডি টু বডিটা ক্লোজ করে দিলাম এবং মেটা ফেটা এসব সব বাদ দিয়ে দিলাম। ওকে, আমি যেটা করলাম সেটা হচ্ছে HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, এটা। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন একটা ওয়েব পেজ, বুঝছো? আইসিটি নামের নতুন একটা ওয়েব পেজ, এটার আউটপুট এটা। এখন ধরো আমি এখানে লিখলাম ক্লিক গুগল, ক্লিক গুগল টু সার্চ, SEARC, সার্চ, ক্লিক গুগল টু সার্চ। বলছে ক্লিক গুগল টু সার্চ। এখন আমাকে বলে এখানে গুগলের চাপ দিলে কি সার্চ হবে? হবে না, আমাদের আসলে এটাকে লিঙ্ক করতে হবে। সো দেখো আমি গুগলকে যেই ট্যাগের সাহায্যে দিচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ দিয়ে শুরু করে গুগলের পরে আমি /A দিয়ে শেষ করলাম। এ মানে অ্যাঙ্কর ট্যাগ, এ মানে কি অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমি কি করলাম, গুগলের আগে এ ট্যাগ শুরু করলাম, গুগলের পরে এ ট্যাগ শেষ করলাম। এটা আসলে অ্যাঙ্কর করছি, অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্ক করতে হলে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। শোনো, আমরা অ্যাঙ্কর শব্দটা কিন্তু এমনি ব্যবহার করি। কোথায় ব্যবহার করি জানো? এই যে বলি না অ্যাঙ্করিং করছে, আমরা বলি না যে এবার মঞ্চে নৃত্য পরিবেশন করবে আমাদেরই বন্ধু এই অমুক তমুক, এই কথাগুলা কারা বলে? অ্যাঙ্কর বলে না? অ্যাঙ্কর মূলত আমাদের কি করে বলো তো? অ্যাঙ্কর মূলত কি করে বলো? অ্যাঙ্কর মূলত পরিচয় করা দেয়। তো আমরা ধরো এই গুগলের সাথে গুগলের লিঙ্ক করা দিচ্ছি। সো দেখো আমরা গুগলে যাচ্ছি, এই যে গুগল, সেই গুগলের লিঙ্কটা আমি একটু কপি করে আনতে চাই, একটু লিখে রাখি google.com। তো এটা লিঙ্ক বলতে কিন্তু একদম সব সহ, দেখো প্রোটোকল সহ। আমরা এখানে কি করলাম, এই অ্যাঙ্কর ট্যাগে এটা দিয়ে দিব। দেখো অ্যাঙ্কর ট্যাগে HREF একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হয় হাইপারটেক্সট রেফারেন্স। HREF মানে কি বলো? HREF মানে হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে লিখেছি ক্লিক, তারপরে অ্যাঙ্কর ট্যাগ শুরু, মাঝে গুগল, দেন অ্যাঙ্কর ট্যাগ শেষ। তার মানে অ্যাঙ্কর ট্যাগ কন্টেইনার ট্যাগ, বুঝতে পেরেছো? আর ইমেজ ট্যাগে যেমন সোর্স অ্যাট্রিবিউট লাগছিল, সেরকম আমাদের অ্যাঙ্কর ট্যাগে একটা অ্যাট্রিবিউট লাগবে, নাম হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স। এই হাইপারটেক্সট রেফারেন্সের মধ্যে আমি দিলাম গুগলের লিঙ্ক। এখন দেখো এই জায়গায় গুগলটা লিঙ্ক হয়ে গেছে। আমাকে বিশ্বাস করে এই জায়গায় চাপ দিলে গুগলে চলে যাবে। দেখছো এখানে চাপ দিলে গুগলে চলে যায়। সবাই কি বুঝতে পেরেছো? তার মানে কোনো একটা টেক্সটকে যদি এরকম হাইপার টেক্সটে কনভার্ট করতে হয়, তখন তোমাকে যেটা করতে হবে, সেই টেক্সটটুকুকে দেখুন আমি গুগলটাকে লিঙ্ক করতে চেয়েছি, তো গুগলের আগে এ ট্যাগ শুরু করে গুগলের পরে এর দিয়ে শেষ করেছি এবং এখানে HREF বা হাইপার টেক্সট রেফারেন্স ইউজ করেছি, দেন গুগলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এতে করে যেটা হয়েছে, গুগলে চাপ দিলে গুগলে চলে যাবে, গুগলে চাপ দিলে গুগলে চলে যাবে। বুঝতে পেরেছো? এটাই। ধরো আমাদের এখানে একটা ওয়েব পেজ ছিল না, লেকচার 1, এখানে আমি পাঠাতে চাই। তার মানে আমি ধরো বললাম তো এই আমার লেকচার 1 ওয়েব পেজটা কিন্তু এইটা, যেটা মাত্র ডিজাইন করছিলাম লেকচার 1 এটা। তো আমি এখন যেটা করতে চাই, শোনো, আমি এখন যেটা করতে চাই, লেখা আসবে ক্লিক হেয়ার ফর গুগল, কিন্তু গুগলের চাপ দিলে আমি লেকচার 1-এ নিব। সো দেখো আমি এই জায়গায় লিঙ্কটা চেঞ্জ করলাম, যদি এটা ভুলভাল হচ্ছে তাও কোনো ব্যাপার না। আমি এখানে দিলাম lecture1.html। তো আমাদের এই যে ওয়েব পেজ সেটার নাম কি লেকচার 1, আর এটার ডেটা টাইপ কি HTML। সো আমি যেটা করলাম ক্লিক গুগল টু সার্চ লিখছি, কিন্তু গুগলকে আমি অ্যাঙ্করিং করেছি এবং HREF বা হাইপারটেক্সট রেফারেন্স যেটা লিখেছি সেটা কি বলো?
lecture1.html। সো দেখো এখন যেটা হবে, এই যে গুগলে দেখো দেখো এই গুগলে ক্লিক করলে কই যাচ্ছে, দেখো এই গুগলে গেলে, আরে এখনো তো সেভ করি নাই, ওকে এই গুগলে গেলে, আরে এখনো সেভ করি নাই, ওকে সেভ করছি, ঠিক আছে সেভ করছি না। এখন দেখো দেখো বাচ্চারা, এই গুগলে ক্লিক করলাম, এই গুগলে গেলে ওই পেজে যাচ্ছে, দেখো এই যে এই গুগলে ক্লিক করলাম ওই পেজে যাচ্ছে। ঘটনাটা কি বুঝতে পেরেছো? কেননা আমরা এই গুগলে চাপ দিলে বলে দিছি যে তুমি lecture1.html চলে যাও, আর এখানেও সেম কথা, সেম ফোল্ডারে আছে বলে শুধু lecture1.html দিলে হবে, কিন্তু ডিফারেন্ট ফোল্ডারে যদি এই lecture1টা থাকতো, এটা তো দুইজন একই ফোল্ডারে আছে, তো তুমি যে এখানে যে এই লেখা এই যে ওয়েব পেজটা আনছো, এটা কিন্তু আইসিটি নামের ওয়েব পেজটা, আর এই যে তোমায় এখানে চাপ দিলে, মানে এই জায়গায় চাপ দিলে যে ওয়েব পেজে যাচ্ছে সেটা তো lecture1, দুইজন যেহেতু একই ফোল্ডারে আছে এই জন্য তুমি আসলে শুধু lecture1.html দিলে হবে, কিন্তু ডিফারেন্ট ফোল্ডারে থাকলে তোমাকে আসলে ওই যে লিঙ্ক টিঙ্ক কপি করে দিতে হতো আগে। তো এই হচ্ছে ঘটনা আর কি। এখন আমি তোমাদেরকে লাস্ট একটা জিনিস দেখাবো, তাহলে তোমরা সব বুঝবা। আমি যেটা করব, ধরো আমাদের একটা এই যে ওয়েব পেজ বানানো আছে না আগে, এই যে এটা, এই যে ওয়েব পেজটা বানানো আছে, এই যে ওয়েব পেজ, আচ্ছা বাদ দিই, এগুলো সব বাদ দিই, আমি সব বাদ দিয়ে লাস্ট একটা জিনিস দেখাবো যার মধ্যে দুইটাই থাকবে, তাহলে তুমি সব কিছু বুঝবা। শোনো, আমার ধরো একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে নিয়ে আসি আমি একটু। ধরো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি একটু আনি। আমি ইউটিউব চ্যানেল নিয়ে এত বেশি সিরিয়াস না আর কি, তোমাদের বলিও না যে ইউটিউবে ইয়েটিয়ে করো, আমার কি বলে এই সাবস্ক্রাইব ট্যাপস এসব বলি না আমি। ইউটিউবে আমি ভিডিও এরকম আপলোড দিই না, আমরা ভাই কোর্স সেল করি, সেটা মনে করো আমার ইয়ে আর কি, ইউটিউব চ্যানেল 13.8K সাবস্ক্রাইবার। আচ্ছা এ থাকতে পারে, কোনো ব্যাপার না। এই ভালোই তো ভিউ হয় আমার, 21,000, আল্লাহ। ওকে যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ইউটিউব, আমার ইউটিউবের লিঙ্ক, আমি এটাকে কপি করে নিলাম, ঠিক আছে এটাকে কপি করে নিলাম, গেল। এখন আমি চাচ্ছি কি বলি, আমি চাচ্ছি একটা ইমেজ আনবো, ওই ইমেজে চাপ দিলে ইউটিউবে যাবে। শোনো, তাহলে প্রথমে আগে ইমেজটা আনি। দেখো আইএমজি ট্যাগ দিলাম, আইএমজি ট্যাগ শুরু করে শেষ করতে হয় না, আইএমজি ট্যাগের মধ্যে এসআরসি দিলাম, সোর্স। এই সোর্সের মধ্যে আমি লিখলাম যে এই নাম হচ্ছে রেইন ডট JFIF, JFIF আমাদের ইমেজটা ফরম্যাটটাই। তাহলে এখন সেভ করে তুমি যদি এটা কোন lecture1, এখন lecture1-এ গেলে তুমি দেখবে ইমেজটা আসবে, দেখো ইমেজটা আসছে। এখন আমি এই ইমেজে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে নিব, তাহলে এই ইমেজটাকে আমি এখন কন্টেন্ট বানালাম। তো ইমেজটার আগে এ ট্যাগ দিয়ে শুরু করলাম, ইমেজটার পরে /a দিয়ে শেষ করলাম। এইখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে HREF, হাইপারটেক্সট রেফারেন্স, ইকুয়াল দিয়ে যেটা করলাম সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমাকে বিশ্বাস করা হয়ে গেছে, দেখো দেখো এটা রিলোড করছে, এখানে চাপ দিলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। বুঝতে পেরেছো ঘটনাটা? ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে, চলে গেছে। আচ্ছা যাই হোক, এটা দেখার দরকার নেই। তো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিব, এই লাইনটা ব্যাখ্যা দিব, তোমরা ভালোভাবে বুঝবা, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। শোনো, এখানে আসলে ইমেজ তো এটাই, যে ইমেজ ট্যাগ শুরু, এইটাই তো শেষ হয় না। তাহলে ইমেজের সোর্স অ্যাট্রিবিউট, মাস্ট নিডেড অ্যাট্রিবিউট, ইমেজ আনতে হলে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। সেখানে লিখেছি rain.jfif, তার মানে তোমার যে ইমেজ ট্যাগ সেখানে সোর্সে কি rain.jfif, তার মানে তুমি আসলে রেইন নামের একটা JFIF ফরম্যাটের ইমেজ শো করছো এবং সেটাকে অ্যাঙ্করিং করেছো এ দিয়ে শুরু করে ইমেজের পরে /a দিয়ে শেষ করে। তো সেই জায়গায় HREF ব্যবহার করছো, হাইপারটেক্সট রেফারেন্স ইউজ করছো, সেই জন্য তুমি ইমেজে ক্লিক করলে ওখানে চলে যাবে। আমি এই অ্যাঙ্কর ট্যাগে আরেকটা অ্যাট্রিবিউট দেখায় ক্লাসটা শেষ করে দিব। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টার্গেট, নাম বলো টার্গেট, আর অ্যাট্রিবিউট দরকার হবে না অ্যাঙ্কর ট্যাগে। শোনো, এখন এই ইমেজে ক্লিক করলে এই যে ব্রাউজ, এই যে ট্যাব, এই ট্যাবে কিন্তু নতুন করে ইউটিউব অন হচ্ছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি এখানে ট্যাপ করলে নিউ ট্যাবে যে অন হোক, আমি তাহলে এই ট্যাবটাও থাকবে। আবার এই ইমেজে চাপ দিলে যে ইউটিউবে যাচ্ছে, এটা কি নতুন ট্যাবে অন করতে চাচ্ছি আমি। সো আমরা যেটা করলাম, টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম ব্ল্যাঙ্ক, BLAN ব্ল্যাঙ্ক। তো দেখো এখন কি হচ্ছে, ব্ল্যাঙ্ক যে লিখেছো না, এখন দেখো এই ইমেজে ক্লিক করলে একবারই দেখা যাবে, এখানে দেখো এখানে চলে আসবে। দেখো এখানে ক্লিক করলাম, আর এখনো সেভ হয়নি। ব্ল্যাঙ্কের পরে এখানে, আচ্ছা সেভ তো হয়েছে, টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক, BLANK, ঠিক আছে ব্ল্যাঙ্ক। এখন দেখো আমরা এই জায়গায় ক্লিক করব, আল্লাহ হয় না কেন, টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক কই লিখছি, টার্গেট বানান
টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক। ওকে, টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক। তাহলে দেখো, এখন দেখো কি হচ্ছে, সবাই দেখো, এখন দেখো, দেখো এই ইমেজে ক্লিক করব, দেখো পাশে অন হচ্ছে, দেখছো, দেখো দেখো এই ইমেজে ক্লিক করবো পাশে অন হবে, দেখো এই ইমেজে ক্লিক করলাম পাশে অন হবে। সো এটা আসলে এমসিকিউ। শোনো, এমসিকিউটা কি বলবে যে হচ্ছে কোনো একটা লিঙ্কে চাপ দিলে নতুন ট্যাবে অন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়? উত্তর হচ্ছে টার্গেট, এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালু কি বলো? ব্ল্যাঙ্ক। তো তুমি খেয়াল করে দেখেছো হয়তো যে এখানে চাপ দিলে নিউ একটা ট্যাবে অন হচ্ছে, এখানে চাপ দিলে নিউ একটা ট্যাবে ইউটিউবে অন হচ্ছে। আশা করি ঘটনাটা বুঝছো যে কিভাবে আমরা এটা করেছি। সবাই কি বুঝছো এটা কিভাবে করছি? ওকে, এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে থাকো, আমি সেটার উত্তর দিতে থাকি। ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনি পিডিএফ এইচটিএমএল দিয়ে কি বলবো বুঝি না। কোনো লেখায় ক্লিক করলে ছবি আসবে? হ্যাঁ, লেখায় ক্লিক করলে ছবি আসবে, কোনো সমস্যা নেই। ওই লেখার ইয়েতে তুমি ইমেজটা সোর্স দিয়ে দিবা, তাইলে চলে আসবে ইমেজ। একটা লেখায় ক্লিক করে ইমেজ দেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, মোবাইলে কিভাবে করবো ইমেজ? মোবাইলে খুবই ডিফিকাল্ট, ঠিক আছে, মোবাইলে খুবই ডিফিকাল্ট। ইমেজের লিঙ্কের জন্য তুমি যেটা করবা, আমি তো বললামই, সেটা হচ্ছে ইয়াটা কপি করবা আর কি, ওই ফাইল ম্যানেজার থেকে ইমেজে ইয়েটা কপি করবা আর কি। টার্গেট বানান ভুল। আরেকবার বলেন ভাইয়া, টার্গেট ট্যাগের আরেকবার এমসিকিউ। ওকে, টার্গেটের এমসিকিউটা হচ্ছে বলবে যে কোনো লিঙ্কে চাপ দিলে নতুন ট্যাবে ওই লিঙ্কটা অন করার জন্য কি করতে হবে? উত্তর হচ্ছে, আর এফবির কমেন্ট পড়েন স্যার, পড়তেছি তো। ওকে শোনো, তাহলে হচ্ছে বলবে যে কোনো একটা লিঙ্কে চাপ দিলে নতুন ট্যাবে অন করতে কি করবা? বলবো যে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করে ভ্যালু দিব ব্ল্যাঙ্ক। বলছি, ইফ আই ডু দিস উইথ এ ল্যাপটপ, what app do I have to go, and what do this HTML, what is notepad? নোটপ্যাড একটা অ্যাপ যেটা দিয়ে আমরা ডিজাইন করব। খাতার মতো করে তো দেখাইলে কঠিন লাগবে, খাতার মতো করে দেখাইলে কঠিন লাগবে। ওকে স্যার, খাতা করার স্টাইল একবার দেখাইলে ভালো। ওকে, খাতায় করার স্টাইল দেখাচ্ছি, সেম জিনিস। ধরো এক এক করে দেখাই। ইমেজ কেমনে আনবা খাতায়? ইমেজ আনতে হলে এই বডি টু পারবা। এখন দেখো, প্রথমে দিবা IMG, এরপরে দিবা ASRC ইকুয়াল ইমেজের নাম দিব। তাহলে লিখলাম হচ্ছে ইমেজের নাম হচ্ছে PIC, দেন ধরো দিলাম JPG যদি থাকে আর কি, JPG, ঠিক আছে। তাহলে ইমেজের সোর্স হয়ে গেল, দেন অ্যাঙ্কর ট্যাগ শেষ। তাহলে এইভাবে কি করবা, এটা ইমেজ শো করবে। যদি এই নামে ইমেজ থাকে, এই ডেটা টাইপের ইমেজ শো করবে। এই ইমেজে ক্লিক করে যদি লিঙ্কে আনতে হয়, তাহলে দেখো প্রথমে কি করবে, প্রথমে দেখো এটা একটা শুরু করলাম, এটা একটা শুরু করে তুমি এই ইমেজ তো এই জায়গায় দিবা, সেই ইমেজে চাপ দিলে যেখানে যাবে সেটাকে লিখো HREF ইকুয়াল, ধরো একটা তুমি লিঙ্ক দিলা যে https://www.facebook.com। তাহলে তুমি যেই জিনিসটাকে হচ্ছে চাপ দিলে, মানে তুমি মেনলি যাকে চাপ দিবা তাকে চাপ দিলে এই লিঙ্কে যাবে, গেল। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ শুরু। দেন তুমি ইমেজে যদি আনতে চাও তাহলে কি, এখানে IMG ট্যাগ, সেই IMGতে ASRC, সোর্সের ভ্যালু হচ্ছে ইমেজের নাম, ধরো PIC.jpg। তাহলে এরপরে ইমেজটা শেষ, এরপরে স্ল্যাশে, এইভাবে করবা। এটা আসলে কঠিন লাগে বাচ্চা, এটা কঠিন লাগে, বুঝছো? তার মানে এইটা আমার এই কোডটা মিন করে যে PIC.jpg নামের ইমেজটাতে ক্লিক করলে এই লিঙ্কে যাবে, এটা মিন করে। যদি এই নামে কোনো আমার ইমেজ নাই, এই নামে কোনো কি নাই, এই নামে হচ্ছে আসলে ইয়ে আছে কিন্তু ইমেজ নাই আর কি, বুঝছো ভাই? এ ট্যাগ দিয়ে লিঙ্ক করতে হয়, ঠিক বলছো। এই ক্লাস আবার করতে হবে, হ্যাঁ ঠিক। ও আচ্ছা, ডেসক্রিপশন লিস্ট প্রিভিয়াস ক্লাসে দেখায়নি, দেখাই দিব। ওকে দেখাই দিচ্ছি। দেখো শোনো,
ধরো আমি যেটা করলাম ডেসক্রিপশন লিস্ট ডিএল, ডিএল শুরু ডিএল শেষ, ডেসক্রিপশন লিস্ট শুরু ডেসক্রিপশন লিস্ট শেষ। এর মাঝে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডেফিনেশন টার্ম আর একটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। ডেফিনেশন টার্মে দিলাম, ধরো লিখলাম এসএসসি, এসএসসি দেন স্ল্যাশ ডিটি ডেফিনেশন টার্ম। তার আন্ডারে আমরা লিখব কিছু ডিডি দিয়ে বা ডেফিনেশন ডেসক্রিপশন দিয়ে লিখলাম যে এসএসসি ইজ হেন তেন, ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেন স্ল্যাশ ডিডি দিয়ে শেষ করলাম। এরপরে আমি আরেকটা ডিটি লিখবো আর কি, আরেকটা ডিটি বা ডেফিনেশন টার্ম লিখবো, সেটা হচ্ছে এইচএসসি। সবার শেষ? ওকে, শোনো আমি বুঝাই বলি, দেখো মনোযোগ দিয়ে আমি বলি, শোনো মনোযোগ শোনো। ডিএল শুরু ডিএল শেষ মানে ডেসক্রিপশন লিস্ট শুরু ডেসক্রিপশন লিস্ট শেষ। এই ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট, ফুল ফর্ম মুখস্থ রাখবা। ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট, তার আন্ডারে থাকে ডিটি আর ডিডি। ডিটি মানে হচ্ছে ডেফিনেশন টার্ম আর ডিডি মানে হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। ডিটি মানে মানে যারে নিয়ে লিখছো সেটা হচ্ছে ডেফিনেশন টার্ম, তারে নিয়ে যা লিখছো সেটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। তাহলে দুইটা ডেফিনেশন টার্ম দিয়েছো, তার আন্ডারে ডেসক্রিপশন ডেফিনেশন ডেসক্রিপশন, এই ঘোড়ার ডিম। ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট, আর বাকি দুইটা কি ডেফিনেশন দিয়ে শুরু, ডেফিনেশন টার্ম ডেফিনেশন ডেসক্রিপশন। সো আমরা এখন সেভ করে রিলোড যদি করি, আমাদের এটা লেকচার 1, তো লেকচার 1টা আমি এখন যদি অন করি তাহলে দেখো এমন হবে, এমন। তাহলে ঘটনাটা যেটা ঘটছে আমি বলি, সেটা হচ্ছে দেখো এটা একটা তোমার ডেসক্রিপশন লিস্ট হয়েছে যে এসএসসি নিয়ে এগুলা লিখছো, আবার পরে এটা এইচএসসি দিয়ে দিই, পরে ধরো এইচএসসি নিয়ে এগুলা লিখছো, ঠিক আছে? বুঝতে পেরেছো ঘটনাটা? এটা হচ্ছে এখানে ফুল ফর্মটা মুখস্থ রাখবে, শোনো। তাহলে ডিএল মানে তো ডেসক্রিপশন লিস্ট, ডিএল মানে কি ডেসক্রিপশন লিস্ট, ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, এবং ডিটি হোক আর ডি হোক দুইটাই ডেফিনেশন দিয়ে শুরু, ডেফিনেশন টার্ম ডেফিনেশন ডেসক্রিপশন। বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। বুঝতে পেরেছো সবাই? ওকে, আর কোনো কোশ্চেন? এইচ স্পেসটা হচ্ছে আবার, ওকে এইচ স্পেস বোঝাবো। ওকে, এইচ স্পেস হচ্ছে, আমি তাহলে কন্ট্রোল জেড দিয়ে ওখানে যাই। এইচ স্পেস মানে হরাইজন্টাল স্পেস আর কি। ধরো আমাদের এখানে ইমেজ অলরেডি আছে, ঠিক আছে, আমাদের ধরো ইমেজ অলরেডি আছে, আমাদের ধরো ইমেজ অলরেডি আছে এটা। ওকে, তো এটা ধরো আমাদের হচ্ছে অলরেডি লিঙ্ক করা আছে আর কি। হ্যাঁ, এটা ধরো আমাদের অলরেডি লিঙ্ক করা আছে, এটা ইমেজ। ওকে, ইমেজটা শো করছে। এই ইমেজে আমি যদি এইচ স্পেস দিই, এইচ স্পেস এসপিএস স্পেস, এটাকে বলা হয় হরাইজন্টাল স্পেস। হরাইজন্টাল স্পেসের ভ্যালু বাই ডিফল্ট মানে 2 থাকে, 2 থাকে, আমি শিওর না, দেখি সেভ করে রিলোড করছি, না 2 থাকে না, 1 থাকে, 1। 0 যদি দিই, 0 হরাইজন্টাল স্পেসের ভ্যালু 0 দিলে এমন হয়, 0ই থাকে। আর যদি কিছু না দিই, দেখি চেঞ্জ হয়ে গেলে, না চেঞ্জ হচ্ছে না, মানে হরাইজন্টাল স্পেসের ভ্যালু 0 থাকে। আমি যদি 20 পিক্সেল দিই, আমি 20 দিয়ে সেভ করলাম, রিলোড করবো, আর একটু আগে এখানে দিই, দেখো আমি যখন সেভ করছি, দেখো ইমেজটা ডান দিকে, হরাইজন্টাল মানে ডান দিকে সরে গেছে, বুঝছো? হরাইজন্টাল ডান দিকে। আর এইচ স্পেস না দিয়ে যদি ভি স্পেস দিত, তাহলে দেখতে নিচে ভার্টিক্যালি সরে যেতে, নিচে চলে গেছে, বুঝছো? এটাই। আর হ্যাঁ, এই ক্লাসটা একটু কঠিন ছিল, আবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ।